ব্যাঙ্গালোরের ইলেকট্রনিক সিটি এলাকায় একটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কেনার পর পল্লবী এবং ওর হাজব্যান্ডকে যে কী অবস্থার সম্মুখীন হতে হয়েছে সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সামনে বলতে চলেছি এবং তার প্রভাব আজ অবধি ওদেরকে ভুগতে হচ্ছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে উঠতে পারবেন। তো আসুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেই ঘটনাটা আমাকে ব্যাঙ্গালোর থেকে পল্লবী লিখে পাঠিয়েছে। মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। পল্লবী এবং ওর হাজবেন্ড দুজনেই বেশ অনেক বছর থেকেই ব্যাঙ্গালোরে আইটি সেক্টরে চাকরি করে। ওরা বিয়ে করে এবং বিয়ে করার 2 বছর অবধিও ওরা ব্যাঙ্গালোরেই একটা জায়গায় ভাড়া থাকতো। এবার বুঝতেই পারছেন ব্যাঙ্গালোরের মতো একটা জায়গায় ভাড়া থাকা মানে সেটা যথেষ্ট একটা এক্সপেন্সিভ ব্যাপার। তো সেই জন্য পল্লবী এবং ওর হাজবেন্ড দুজনে মিলেই ঠিক করে যে যদি পসিবল হয় ওরা একটা ফ্ল্যাট কিনে নেবে। এবার ওখানে যে ফ্ল্যাটগুলো ওরা দেখছিল সেগুলো বেশ হাই বাজেট ছিল। তো সেই জন্য ওরা ভাবে বা চিন্তা করে যে ওরা যদি কোনো সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট নিতে পারে তাহলে দামটাও একটু কম পড়বে আর প্রত্যেক মাসেই যে ভাড়া দিতে হচ্ছে সেটা থেকেও পরিত্রাণ পাওয়া যাবে। তো সেই জন্য ওরা বাড়ি খোঁজা শুরু করে এবং ওদের মেন ব্যাপার ছিল বা মেন ক্রাইটেরিয়া বলতে পারেন সেটা হচ্ছে ওরা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটই দেখছিল, কারণ ওদের পক্ষে সেই সময় একদম নতুন ফ্ল্যাট নেওয়াটা পসিবল ছিল না। এইবারে ওরা যখন ফ্ল্যাট দেখা শুরু করে তো তখন ওরা বিভিন্ন জায়গায় ফ্ল্যাট দেখে এবং এইভাবেই দেখতে দেখতে ওরা আর কি যেখানে ভাড়া থাকতো সেখানেই মানে ইলেকট্রনিক সিটির মধ্যেই ওদের একটা ফ্ল্যাটের ওরা সন্ধান পায়। যেই ফ্ল্যাটটার মোটামুটি যে দাম ছিল সেই দামটাও ওদের সাধ্যের মধ্যে ছিল আর লোকেশনটাও বেশ ভালো ছিল, মানে ওরা যে লোকেশনগুলো চাইছিল তার মধ্যেই ওটা ছিল। তো ওরা ভাবলো যে ফ্ল্যাটটা এবার ওরা একদিন দেখতে যাবে। এবার যেদিন ওরা ফ্ল্যাটটা দেখতে যায় ইলেকট্রনিক সিটি, আমি এক্স্যাক্ট জায়গাটা বলছি না, তো সেখানে ওরা যখন দেখতে যায় তো সেই ফ্ল্যাটের যিনি ওনার ছিলেন তিনি ওই ব্যাঙ্গালোরেরই একটা জায়গা রয়েছে তুমকুর বলে, তো সেই তুমকুরে ওই মালিক অ্যাকচুয়ালি থাকেন। তো বাড়িটা দেখে ওদের মোটামুটি ভালোও লাগে বাড়িটা। আর ফ্ল্যাটের ভিতরটা না মানে খুব পুরনো নয় আর কি, ফ্ল্যাটটা খুব নতুনও না আবার খুব বিশাল পুরনো যে ফ্ল্যাটের ভিতরে ঢুকে ওদের অনেক কাজকর্ম করতে হবে সেরকমও নয়। রং ঠং মোটামুটি ভালোই রয়েছে। তো আর বেসিক একটা হোয়াইট পেন্টিং করাও ছিল ভিতরে নতুন করে, যেহেতু ফ্ল্যাটটা বেচা হচ্ছে। তো ওদের বেশ ভালো লাগে। এইবারে ওরা যেদিন ওই ফ্ল্যাটটা দেখতে যায় সেদিন তুমকুর থেকে ওই ফ্ল্যাটের যিনি ওনার তিনি এসেছিলেন। এবার তিনি তখন এসে বলেন যে উনি মানে খুব তাড়াহুড়ো আছে ওনার ফ্ল্যাটটা বিক্রি করার, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল উনি ফ্ল্যাটটা সেল করতে চান। এবার সেই জন্যেই উনি ফ্ল্যাটের দামটা একটু কম রাখছেন, কারণ দামটা একটু বেশি রাখলে হয়তো ওনার একটু সময় লাগবে ফ্ল্যাটটা বেচতে। তো সেই সময় যখন পল্লবী এবং ওর হাজবেন্ড জিজ্ঞেস করে যে আপনি যেহেতু বলছেন আপনার তাড়া আছে, তো তখন ওই ভদ্রলোক বলেন যে হ্যাঁ আমার সত্যিই তাড়া আছে, কারণ উনি লন্ডনে সেটেল করে যাচ্ছেন। তো
তো যেহেতু উনি লন্ডনে সেটেল করে যাচ্ছেন, তো সেই জন্য ওনার টাকা পয়সারও দরকার, আর ওনার হাতে খুব বেশি সময় নেই, ওনাকে লন্ডন ট্রাভেল করতে হবে। তো সেই জন্য উনি মানে কম্পারেটিভলি একটু কম রেটে উনি ফ্ল্যাটটা সেল করছেন। এবার যেদিন পল্লবীরা দেখতে আসে ওই ফ্ল্যাটটা, তো সেদিন ওরা ছাড়াও মানে ওদের সামনেই ওরা ছাড়াও আরও দুটো আর কি ফ্যামিলি দেখতে আসে, তারাও আর কি ফ্ল্যাট খুঁজছে, তারাও দেখছে। এবার তখন মানে ফ্ল্যাটটার অ্যাকচুয়ালি পজিশনটা খুব ভালো, বেডরুমটা ওখানকার আরও যত ফ্ল্যাট ছিল তো তার মধ্যে থেকে মাস্টার বেডরুমটা বেশ বড় অন্যান্য ফ্ল্যাটগুলোর তুলনায়, মানে খুবই ভালো আর কি, স্পেসিয়াস একটা ফ্ল্যাট বলা যেতে পারে, 2.5 BHK একটা ফ্ল্যাট। তো ওরা দেখলো যে বেশ ফ্ল্যাটটা যারাই দেখছে মানে ওদের সামনেই দুটো পার্টি এলো, তাদেরও বেশ পছন্দ হয়েছে, তারাও ওনাদের সাথে কথা বললো, মানে পরপর প্রত্যেক দিনই কেউ না কেউ এসে ফ্ল্যাটটা দেখছে। এইবারে পল্লবী দেয়া যখন ফ্ল্যাটটা দেখা শুরু করে, তো তখন ওরা মানে মনে ছিল যে হ্যাঁ ফ্ল্যাট পছন্দ হলে ওরা কিনবে, কিন্তু এত ইমিডিয়েটলি ডিসিশন নিতে হতে পারে সেটা ওরা অতটা চিন্তা করেনি। মানে ওরা একটা হাতে 6 মাসের সময় রেখেছিল, তো 6 মাস ধরে দেখবে, তার মধ্যে ওরা একটা 5-6 মাসের মধ্যে একটা কিছু ভালো লাগলে ওরা ফার্দার প্রসিড করবে। কিন্তু ওদের প্রথম কথা হচ্ছে ফ্ল্যাটটা খুব ভালো লেগে যায়, আর দ্বিতীয় যে ব্যাপারটা ওরা নিজের চোখের সামনেই দেখে যে আরও অন্যান্য লোক আসছে, লোকের ফোন আসছে যারা ফ্ল্যাটটা দেখতে আসবে। তো সেই জন্য পল্লবীর হাজবেন্ডই বলল যে দেখো আমাদের যখন ফ্ল্যাটটা পছন্দ, আর যেহেতু ওনার লন্ডনে সেটেল করে যাচ্ছে, ওনার একটু তাড়া আছে, ওনাকে যদি আমরা আরেকটু ওনাকে বলি যে 4-5 লাখ টাকা আপনি ফ্ল্যাটটার দাম কমান, আর উনি যদি রাজিও হয়ে যান, তাহলে আমরা ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে নেব। কারণ ফ্ল্যাট যখন আমরা নেবই আর প্রচুর আরও লোকজন দেখতে আসছে, হয়তো আমরা মানে কথা যদি বলে রাখি বা ফ্ল্যাটটাকে যদি আমরা বলি যে আমরাই নেব, তাহলেই ভালো, না হলে হয়তো অন্য কেউ নিয়ে নিতে পারে, কারণ ওখানে ফ্ল্যাটের প্রচুর ডিমান্ড, আর যেহেতু জায়গাটা খুব ভালো লোকেশান, তো সেই জন্য ওরা চিন্তা করে যে ফ্ল্যাটটা পড়ে থাকবে না, আর একটু রেটটা তুলনামূলক মার্কেট প্রাইসের থেকে কমই ছিল। তো তখন পল্লবী আর ওর হাজবেন্ড এই সমস্ত চিন্তা করে ওরা ভাবলো যে ওনাকে ফোন করবে। তো ওই ফ্ল্যাট দেখে আসা দুদিনের মধ্যে পল্লবীর হাজবেন্ড ওনাকে ফোন করে, এবং ফোন করে ওনাকে আরেকটু আর কি দামটা কমানোর জন্য বলে যে আমাদের খুব মানে অনেক বছর ধরে যে আমরা চাকরি করছি তা নয়, দুজনেই ওই 7-8 বছর হয়েছে চাকরি করছে, কিন্তু ওদের প্রথমে যেটা পল্লবী লিখেছে যে ওদের প্রথমে একটা অন্য কোম্পানিতে জব করতো, সেখানে খুব বেশি যে স্যালারি পেতো তা নয়, আর ব্যাঙ্গালোরের রানিং কস্ট কিন্তু প্রচুর। তো ওরা অনেক রিকোয়েস্ট করে, এবং রিকোয়েস্ট করা ওরা 5 লাখ কমানোর জন্য বলেছিল, বাট ওনার 3 লাখ বলেছিল যে ঠিক আছে আমি 3 লাখ কমাতে পারি, কিন্তু আপনাদেরকে তাহলে তাড়াতাড়ি কাজটা করে নিন, কারণ উনিও তাড়াতাড়ি চাইছিলেন সমস্ত কাজগুলো গুটিয়ে ফেলতে। তো যেই মুহূর্তে ওরা 3 লাখ কমালেন ওনার, তো পল্লবী আর ওর হাজবেন্ড ভীষণ খুশি হলো, এবং খুশি হওয়ার ফলে ওরা ভাবলো যে ঠিক আছে, ওনারেরও যেমন তারা আছে আমাদেরও আছে, আমরা এবার ফ্ল্যাটটা রেজিস্ট্রি করার ব্যবস্থা করে নিই। তো যা যা কাগজপত্র দরকার হয়, যা যা লিগাল পেপারস রেডি করতে হয়, সমস্ত কিছু কিন্তু ওরা 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে সব রেডি হয়ে গেল। এবং ওদের যখন আর কি ওরা মালিকের সাথে যখন কথা বলে, তখন মালিককে ওরা একটা টোকেন অ্যামাউন্ট দিয়েছিল 10,000 টাকা। তো 10,000 টাকা দিয়ে ওটাকে বুক করে যাতে উনি আর কারোর সাথে কথাবার্তা না বলেন, এবং ওরা ওই মোটামুটি ওই 15-16 দিনের মধ্যে ফ্ল্যাটটা রেজিস্ট্রি করার ব্যবস্থা মোটামুটি করে ফেলে। যাই হোক, তো সমস্ত পেপার ওয়ার্ক 3 সপ্তাহের মধ্যে ওদের কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হওয়ার পরে ওরা মানে ওই যেখানে আর কি ভাড়া থাকতো সেখানেও 1 মাস আগে নোটিশ দেয়। তো নোটিশ দিয়ে মোটামুটি 2 মাস পরে ওরা ওই নতুন ফ্ল্যাটে ঢুকে পড়ে। এবার আমি বললাম যে ফ্ল্যাটটার কিন্তু কন্ডিশন খুব ভালো ছিল, আর মোটামুটি ফ্ল্যাটটার প্রত্যেকটা রুমেই উনি একটা মানে একটা আউটার কোটিং লেয়ার উনি করেই দিয়েছিলেন ফ্ল্যাটটা বেচার আগে, তো ওই জন্য ওদেরকে আর রং ঠং কিছু করতে হয়নি। আর কিচেনে যেটা ছিল, কিচেনের যেখানটা আর কি মডিউলার কিচেন ছিল, তার 1-2 জায়গায় ছোটোখাটো 2-1টা কাজ ওদের করতে হয়েছিল, বাকি ওই ফ্ল্যাটটার পিছনে ওদের 1 টাকাও খরচ হয়নি, সব কিছু খুব ভালো চলছিল। এবার ওরা ঢুকলো। এবার যেদিন ঢুকলো সেদিন পল্লবীর বাড়ি থেকে, পল্লবীর হাজবেন্ডের বাড়ি থেকে সবাই আর কি কলকাতা থেকে, হুগলি থেকে, মানে যেখানে ওদের শ্বশুর বাড়ি, সবাই আসে, এবং সবারই পছন্দ হয় ফ্ল্যাটটা, সব কিছু খুব সুন্দর করে হয়। আচ্ছা, এবার এখানে একটা কথা বলে রাখি, যেটা পল্লবী লিখেছে, পল্লবী ছোট থেকে মানে যখন ও কলেজে পড়ে তখন থেকেই কিন্তু ও খুব কেরিয়ার ওরিয়েন্টেড চিন্তাভাবনা করতো, মানে ও চাকরি করবে,
চাকরি করে নিজের পায়ে দাঁড়াবে, নিজে মানে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হবে, এই চিন্তাভাবনাগুলোর প্রথম থেকেই ছিল। এইবারে ও যখন এই ফ্ল্যাটে ঢোকে, তো তখন ওদের বেশ মানে একটা স্বপ্ন পূরণের মতো ব্যাপার, তাই না? বাড়ি হওয়া তো শুধু তো একটা বাড়ি নয়, এটা একটা মানুষের ইমোশন। তো ওরা দুজনে ভীষণ হ্যাপি ছিল। এইবারে ওই ফ্ল্যাটে ঢোকার পর থেকে মানে হঠাৎ করেই মানে জাস্ট 4-5 দিন হয়েছে ফ্ল্যাটটা এসছে, পল্লবীর না একটা হঠাৎ চিন্তাভাবনা চলে আসে মনে, যে ওদের একটা বাড়ির দরকার ছিল, ওর বাড়িটা হয়ে গেছে, এবার ও ভাবছে যে আমার আর এখন তো কাজ না করলেও চলবে। এরকম একটা চিন্তাভাবনা মানে হঠাৎই একদিন ওর মাথায় আসে যে আমি এত কষ্ট করে কেন চাকরি করছি, আমাদের একটা বাড়ি হওয়ার কথা ছিল, আমাদের একটা ফ্ল্যাট হয়ে গেছে, ওর বাবার, পল্লবীর বাবার সম্পত্তি আছে, পল্লবীর যে শ্বশুর বাড়ি তাদেরও যথেষ্ট বিষয় সম্পত্তি আছে, তো এইসব করেও না ভাবে যে ওর আর এত কষ্ট করে চাকরি করার দরকার নেই। তো এটা 2-3 দিন ধরে ওর মাথার মধ্যে আসে। তো ও কী করেছে, 2-3 দিন পরে ওর হাজব্যান্ডকে কথাটা জানায় যে দেখো আমাদের তো একটা বাড়ি করার ব্যাপার ছিল, মোটামুটি আমরা যা টাকা জমিয়েছিলাম তাতে তো বাড়ি ফাড়ি হয়ে গেল, এবারে আর আমি আর চাকরি করব না। তো ওর হাজব্যান্ড কথাটা শুনে না উনি খুব অবাক হন। কারণ অবাক হয়েছিল তার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ওরা দুজনকে কিন্তু বেশ বহুদিন থেকেই চেনে, এবং পল্লবীর হাজব্যান্ড খুব ভালো মতোই জানতো যে পল্লবী কতটা কেরিয়ার ওরিয়েন্টেড একজন মানুষ। তো হঠাৎ করে সে যখন বলছে যে সে চাকরি করতে চায় না, তো ওর বরের খুবই অবাক লাগে, এবং সে ওকে জিজ্ঞেস করছে যে কেন তুমি এই কথাটা বলছো, তোমার কি অফিসে কোনো ঝামেলা হয়েছে বা কিছু কি প্রবলেম হচ্ছে তোমার? তো পল্লবী বলে যে না, আমার ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমার মনে হচ্ছে আমার আর কাজকর্ম করার দরকার নেই। তো ওর হাজব্যান্ড ওকে 1-2 বার বোঝায়, তো তারপরে হঠাৎ করেই সেই সময় ওর মনের মধ্যে না একটা অদ্ভুত টাইপের জেদ বলুন, বা বলা যেতে পারে একটা খুব মানসিক একটা প্রেশার ওর মনের মধ্যে ক্রিয়েট হয়, মানে ওর মনে হতে থাকে যে ও কাজটা চালিয়ে যেতে পারছে না। তো ওর হাজব্যান্ড বলে যে ঠিক আছে, তুমি যখন চাকরিটা তোমার মনে হচ্ছে তোমার একটা বার্ডেন হয়ে যাচ্ছে বা তুমি খুব প্রেশার ফিল করছো, তাহলে তুমি চাকরিটা করো না। তো চাকরিটা ছেড়ে দেয়। আচ্ছা, এখানে বলে রাখি পল্লবী যেটা লিখেছে যে ও যেখানে কাজ করতো সেই কাজটা কিন্তু একটা খুব ভ্যালুয়েবল একটা কাজ ছিল, এবং ও যে পোস্টটা হোল্ড করতো সেই পোস্টটাও কিন্তু একটা ভালো পোস্ট, এবং অনেক কষ্ট করে ও নিজেকে ওই জায়গায় নিয়ে গেছিল। তো হঠাৎ করে এই কাজটাও ছেড়ে দেয়। এবার পল্লবীকে যখন ওর হাজব্যান্ডকে এই নিয়ে কথা বলে, তো ও তখন ওর হাজব্যান্ডকে বলেছিল যে আমার যদি পরে মনে হয় যে আমার বোর লাগছে বা আমার চাকরি করতে ইচ্ছে করছে না, বা চাকরি আবার আমি জয়েন করতে, বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, আমি কোনো বিজনেস করব বা আমি আবার চাকরি জয়েন করব। তো ওর হাজব্যান্ড ওকে বোঝানোর পরে যখন দেখলো কাজ হলো না, তখন ওর হাজব্যান্ড আর কিছু বললো না, এবার ও বাড়িতে পুরো বসে গেল। এবার পল্লবী কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ ছিল, মানে কাজকর্মের সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, মানুষের সাথে আর কি গল্প আড্ডা করা, বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা বলা, এগুলো কিন্তু পল্লবীর মধ্যে ছিল। এবার যখন থেকে ও কাজকর্মটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে গেল, ও না মানে যেটা ও লিখেছে যে আস্তে 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 ও ঘর কোনো মানুষ হিসেবে আস্তে আস্তে মানে তৈরি হয়ে গেল। মানে কীরকম আমি সেটা বলি, আগে যেমন ও বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে, বাইরে হয়তো একটু ঘুরতে গেল, কি একটা রেস্টুরেন্টে খেতে গেল, সেইগুলো করতে খুব ভালোবাসতো, করতো এবং ওর ভালোও লাগতো। এবার যবে থেকে ও বাড়িতে বসে গেল, ওর মানে ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ওর যে অ্যাকাউন্ট ছিল সেখানে খুব একটা ও অ্যাক্টিভ থাকতো না, বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা সেটাও করতে চাইতো না, ইভেন ওর হাজব্যান্ডও যদি উইকেন্ডে বলতো চলো একটু ঘুরে আসি, সেটাও যেতে চাইতো না, সারাক্ষণ ওর বাড়িতে থাকতো। তো একদিন ওর হাজব্যান্ড না ওকে মানে ওর এগুলো দেখে একটু ইয়ার্কি করেই বলেছে যে বাবা তোমার নতুন বাড়ি হয়েছে বলে তুমি মানে বাড়ি ছেড়ে যেতেই চাইছো না, মানে এটা আবার কীরকম ব্যাপার, বাড়ি হয়েছে, এই ফ্ল্যাটটা তো আমাদেরই থাকবে, তো তুমি 2-3 ঘন্টার জন্য বাড়ি থেকে আজকাল বেরোতে চাও না? তো নাকি তখন খুব রেগে গিয়ে বলেছিল যে হ্যাঁ আমি সারাক্ষণই বাড়িতে থাকবো, বাড়ি থেকে কোথাও যেতে চাই না। যাই হোক, তো এরকমভাবে একটা সিচুয়েশন শুরু হলো। এইবারে ওদের ব্যাপার যেটা ছিল, ওরা বছরে 1 বার থেকে 2 বার করে ওরা বাড়ি আসতো, মানে ওরা ব্যাঙ্গালোরে থাকতো, তো তো ব্যাঙ্গালোর থেকে ওরা ওয়েস্ট বেঙ্গলে বছরে 2 বার আসতো। তো ওদের একটা নির্দিষ্ট টাইম ছিল, একটা ছিল পুজোর সময়, একটা ছিল ওই মার্চ এপ্রিল এরকম টাইমে। তো সেই সময়ও যখন ওর হাজব্যান্ড টিকিট বুক করছে, তো হঠাৎ করেই পল্লবী বলে দেয় যে আমি মানে যাব না, আমি ওয়েস্ট বেঙ্গল যাব না। তো ওর হাজব্যান্ড তো অবাক যে অন্যান্য সময় ওর ওর ওয়াইফই পল্লবী আগে থেকে বলে যে অমুক দিন টিকিট কাটো টিকিট কাটো,
আগে থেকে ডেট দেখে রাখে যে কোন কোন মানে কোন ডেটে ওরা বেরোবে, কোন ডেটে ঢুকবে, এগুলো সমস্ত কিছু কিন্তু আগে পল্লবী করতো। বাট এখন দেখা যাচ্ছে যে পল্লবী মানে ওই ফ্ল্যাট ছেড়ে যেতে চাইছে না, বলছে না আমি যাবো না, বাবা মায়েদেরকে তোমরা এখানে ডেকে নাও, এখানেই ওরা আসবে, আমরা কোথাও যাবো না। তোর হাজব্যান্ড একটু বিরক্ত লাগে কথাটা শুনে, যে ওদের প্রত্যেক বছরের এটা একটা প্ল্যান থাকে এবং ওরা এরকমভাবেই চালিয়ে আসছে। তোর হাজব্যান্ড ওর স্বাভাবিকভাবেই ওকে জিজ্ঞেস করেছে তোমার প্রবলেমটা কি, তুমি কেন যাবে না। তো মানুষের একটা কাজকর্ম থাকতে পারে, সেই জন্য না যেতে পারে, বা শরীর খারাপ লাগতে পারে। তোর হাজব্যান্ড ওকে যতই জিজ্ঞেস করছে যে তুমি কেন যাবে না, ও কিন্তু কোনো সদুত্তর দিতে পারছে না। এবং আস্তে আস্তে যেটা হলো সেটা পল্লবী নিজেও একটু একটু করে ফিল করতে পারছিল, যে ও না খুব তাড়াতাড়ি রেগে যেত, মানে ছোটোখাটো একটা বিষয় প্রচণ্ড রেগে যেত, মানে সেই রেগে যাওয়া মানে প্রচণ্ড রেগে যাওয়া। যে মানুষটা মানে খুব আস্তে আস্তে কথা বলতো, ধীর স্থির হয়ে কথা বলতো, অন্যের কথা শুনতো, সেই মানুষটার স্বভাব আস্তে 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 চেঞ্জ হতে থাকলো। এবং একটা সময় এমন গিয়ে দাঁড়ালো যে পল্লবী যেটা বলতো ওর হাজবেন্ড না মানে জানতো যে ও ভুল কিছুই বলবে বা ও যেতে চাইবে না, মানে হাজবেন্ড আর ওকে দ্বিতীয়বার জিজ্ঞেস করতো না, কারণ জানতো যে যদি ওর হাজবেন্ড দ্বিতীয়বার ওকে জিজ্ঞেস করে তাহলে ও এমন কিছু বলে দেবে সেটা থেকে একটা ঝগড়া ঝামেলা সৃষ্টি হবে। তো এইভাবে দিন কাটতে লাগলো। তো ওর এই যে স্বভাবটা, এটা কিন্তু পল্লবীর নিজের বাড়িতে বা ওর শ্বশুর বাড়িতে সবাই জানতে পারলো যে পল্লবী আসতে চাইছে না, ও বাড়ি থেকে বেরোচ্ছে না, ও কাজ ছেড়ে দিয়েছে। তো একদিন কি হলো, পল্লবীর মা পল্লবীকে বলছে যে তোর যদি কোনো অসুবিধে হয় বা তোর যদি মনে হয় যে তোর খুব বোর লাগছে, তোর খারাপ লাগছে, তুই নিজের কাছে নিজে প্রশ্ন কর যে তোর কী খারাপ লাগছে, বা তুই আমার সাথেও শেয়ার করতে পারিস যে তোর কী হয়েছে, তোর কি কোনো কারণে মন খারাপ বা কোনো কারণে তুই মানে প্রফেশনাল জগতে তোর কোনো অসুবিধে হয়েছে কিনা, তোর চাকরি বাকরির ক্ষেত্রে কিছু হচ্ছে কিনা, তুই আমাকে মন খুলে বল। এবার যে সমস্ত কথা আগে বলতো সে মেয়েও তখন পল্লবীও মানে ওর মাকে সেভাবে কিছু বলছে না, মানে কোনো উত্তরও দিতে পারছে না যে আমার এই সমস্যা হয়েছে সেই জন্য আমি চাকরি করতে চাইছি না, বা এইরকম ব্যাপার আমার মনে হচ্ছে, বা এইটা হয়েছে বলে আমি বাড়ির থেকে বেরোতে চাইছি না। মানে কাউকেই ও কিন্তু কিছু বলতে পারছে না, কারণ ওর বলার কিছু নেই। এরকম তো ভাবে চলছিল। এইরকম ভাবে কিছুদিন যেতে যেতে আরও একটা প্রবলেম এসে শুরু হলো। সে প্রবলেমটা কি, সে প্রবলেমটা হচ্ছে যে পল্লবী তো সারাদিন বাড়িতে থাকতো। এবার বাড়িতে থেকে ও একদম যখন প্রথমে চাকরিটা ছেড়ে দেয় তখন কিন্তু খুব সুন্দর পেন্টিং করতো, মানে ওর পেন্টিংয়ের একটা ছোটো থেকেই বেশ ভালো লাগতো। তো ও কী করতো, ওই আর্ট পেপার কিনে এনে পেন্টিং করতো। এবার কিছুদিন পেন্টিংটা করার পরে ও ওটাকেও ছেড়ে দিয়েছিল, মানে যেরকম ওর আর্ট পেপার যে সমস্ত মানে মানে ওর এই রং তুলি ফুলি যেরকমভাবে থাকতো সেভাবেই থাকতো। এবার এবার একটা নতুন যে জিনিসটা শুরু হলো সেটা হচ্ছে রাতের বেলা ওর ঘুম, মানে রাতের বেলা তো একটা মানুষ টানা ঘুম দেয়, তো সেই ঘুমটা কিন্তু ওর পুরোপুরি উঠে গেল। মানে রাতের বেলা ও শুতো, মানে যেরকম নর্মাল টাইমে ওরা অন্যান্য দিন শুতো সেরকমই ও শুতো, কিন্তু তার 1 থেকে 1.5 ঘন্টা পরে উঠে পড়তো। তো একদিন ওর হাজব্যান্ড ওকে জিজ্ঞেস করেছে যে কী ব্যাপার, তুমি ঘুমোচ্ছ না কেন? তো বলছে ওর ঘুম আসছে না। যাই হোক, এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কেটে যাচ্ছে। ও কিন্তু ওই রাতের বেলা শুচ্ছে, 1-1.5 ঘন্টা হয়তো ঘুমোচ্ছে, তারপরেই উঠে পুরো সারা ঘর পায়চারি করছে। ওর হাজব্যান্ড ওকে জিজ্ঞেস করছে যে তোমার কী সমস্যা হচ্ছে, তোমার কি কোনো ডাইজেশন প্রবলেম হয়েছে কিনা, বা তোমার কেন ঘুম পাচ্ছে না, এগুলোকে নানান কথা জিজ্ঞেস করে, কিন্তু কোনো কথারই সেরকমভাবে রাতের বেলা উত্তর দিচ্ছে না। এবং শুধু ওকে দেখে মনে হচ্ছে ওর খুব অস্বস্তি হচ্ছে বা এরকম টাইপের কিছু। তো ওর হাজব্যান্ড ওকে বলেছে ঠিক আছে তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো, তুমি রোজ রোজ এভাবে ঘুমোচ্ছ না, এটা তো হতে পারে না। আর একটা মানুষ যদি পাশ থেকে উঠে এভাবে সারা ঘর হাঁটাহাঁটি করে তো পাশে যে থাকে তারও ঘুম হয় না, তারও খুব উইয়ার্ড লাগে ব্যাপারটা যে কী হলো, কেন এরকম করছে। তো ওর হাজব্যান্ড ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তারবাবু জিজ্ঞেস করেছে যে আপনার কী প্রবলেম হচ্ছে, কী অসুবিধে হচ্ছে। তো ডাক্তারবাবু সেরকমভাবে কোনো কিছু বুঝতে পারে, তো উনি বলছেন যে আপনি কিছু নিয়ে হয়তো টেনশন করছেন, আপনি হয়তো খুব স্ট্রেসড আছেন, সেই জন্য আপনার এরকম হচ্ছে। তো উনি একটা খুব স্মল ডোজের একটা ঘুমের ওষুধ দেন, আর বলে যে আপনি টেনশন ফ্রি থাকবেন, একটু হাঁটাচলা করবেন, এক্সারসাইজেস করবেন, যোগা করবেন, যে আর কি নর্মালি ডাক্তাররা বলে থাকে এসব ক্ষেত্রে। তো ওকেও সেটাই বলে। চলে আসে। এবার ওর হাজব্যান্ড ওকে বলেছে যে দেখো ডাক্তার যেভাবে বলেছে তুমি সারাদিন, তুমি তো আগে কাজকর্মের মধ্যে থাকতে, এখন তুমি কাজটা ছেড়ে দিয়েছো, হয়তো তুমি দুপুরবেলা ঘুমিয়ে পড়ছো, সেই জন্য হয়তো তোমার রাতে ঘুমটা আসছে না। কিন্তু ব্যাপার হচ্ছে যে পল্লবী কিন্তু দুপুরবেলাও ঘুমোতো না, ও দুপুরবেলা কিন্তু মানে জেগেই থাকতো, তারপরেও ওর ঘুমটা আসছে না।
এবার সারাদিনেও চেষ্টা করছে যোগা করার, এক্সারসাইজ করার, তারপরে শোয়ার আগে ওই যে স্মল ডোজের যে স্লিপিং পিলটা দিয়েছিল সেটাও খেত। বাট সেই স্লিপিং পিল খেয়েও দেখা যাচ্ছে ওর চোখে এক ফোঁটা ঘুম আসছে না। এবং তার সাথে সাথে একটা অন্য বিষয় স্টার্ট হলো। সেটা কি বিষয় একটুখানি বলি। আমি বললাম না আপনাদেরকে শুরুতে যে ওরা যে ফ্ল্যাটটা নিয়েছিল সেটা 2.5 বিএইচকে একটা ফ্ল্যাট, দুটো মানে একটা মাস্টার বেডরুম রয়েছে, তার থেকে ছোট আর একটা বেডরুম রয়েছে, আর একটা ছোট স্টাডি টাইপের রয়েছে। এবার পল্লবী কী করতো, ও শোয়ার পরে 1-1.5 ঘন্টা পরে নর্মালি ওরকমই উঠে যাচ্ছিল, মানে ওই ঘুমের ওষুধটা খেয়ে কিন্তু ওর ভিতরে কোনো রকম কোনো পরিবর্তন হলো না। এবার উঠে গিয়ে ও ওই যে স্টাডি রুম মতো যেটা ছিল সেখানে গিয়ে যে ছবি আঁকতো, ও সেইখানে একটা চেয়ার টেবিল মতো ছিল, আর সেখানে একটা ডেস্কটপ মতো ছিল কম্পিউটার, আর ওই যে ডেস্কটা ছিল সেই ডেস্কের উপরেও ওই আঁকা আঁকির যে কাজগুলো করতো সেখানে বসে ও পাতার পর পাতা হিজিবিজি মানে যা খুশি আর কি আঁকতো। মানে ও যে মানে আঁকাটা শিখেছে একজন আর্ট স্টুডেন্ট হয়ে যেরকম আর কি তার আঁকার হওয়া উচিত, যে একটা মিনিংফুল আঁকা বা কিছু একটা তো মানুষ আঁকে, সেটা প্রকৃতি হোক কোনো মানুষ হোক, বাট দেখা যাচ্ছে মানে ওই অ্যাবস্ট্রাক্ট পেন্টিং টাইপের কিছু একটাও করছে। এবার ওকে যদি ওর হাজবেন্ড জিজ্ঞেস করে তুমি এটা কী আঁকছো, বা এরকমভাবে মাঝরাতে উঠে তুমি আঁকতে বসছো কেন, ও কিন্তু সেই সময় মানে কোনো প্রশ্নের উত্তর দিত না, কোনো কথা বলতো না কারোর সাথে, মানে ওর হাজব্যান্ডের সাথেও না, ইভেন ওর মাও যদি ফোন করতো ওই সময় যে কেন এরকম করছিস ঘুমিয়ে পড়, ও মানে জাস্ট ফোন তুলতো বাট কোনো অ্যান্সার করতো না। আর নিজের মনে ওরকম অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ের মতো ওই ক্যানভাসে তারপরে রং তুলি দিয়ে মানে যা খুশি আর কি আঁকতো, আর আঁকতো আর ওগুলোকে রেখে দিত। তারপরে ঠিক 4:30-5টা নাগাদ ও শুতে আসতো এবং তারপরে ও শুয়ে ঘুমিয়ে পড়তো। তো এরকমভাবে 1 সপ্তাহ কেটে যায়, এবং 1 সপ্তাহটা যখন কেটে যায় তখন কিন্তু ওর হাজবেন্ড যাকে বলে একদম অধৈর্য হয়ে পড়ে। কারণ স্বাভাবিকভাবে বুঝতেই পারছে যে সারা রাত যদি ঘুম না ঠিক মতো হয়, তারপরে তাকে সকালবেলা অফিস যেতে হচ্ছে, তো অফিসেও সে কনসেন্ট্রেট করতে পারছে না, তার মধ্যে আবার বাড়িতে এসে রোজ সেই একই জিনিস ঘটছে। তো ওনার না মানে খুব বিরক্ত লেগে যায়। তো একদিন পল্লবীর বর ওকে বলছে যে তুমি এটা রাতের বেলা কী করো এবং কেনই বা করো, তোমাকে এতবার আমি জিজ্ঞেস করি যে তুমি কেন এটা করছো, এত রাতের বেলা উঠে তুমি কেন আঁকাআঁকি করছো, আর তুমি যা আঁকো সেটাও তো কোনো মিনিং নেই, তুমি যা মনের মনে হচ্ছে ইচ্ছে হচ্ছে তুমি আঁকছো, এবং সেই সময় তোমাকে যদি আমি কোনো প্রশ্ন করি তুমি সেই প্রশ্নের উত্তর দাও না, এটা এরকম কেন। একদিন ওকে জিজ্ঞেস করেছে, মানে সন্ধেবেলা জাস্ট জিজ্ঞেস করেছে। তো তখন পল্লবী মানে ওকে দেখেও আর কি বোঝা যাচ্ছে যে ও নিজেও খুব কোনো একটা বিষয়ে স্ট্রেসড। এবার ও তো কাউকে কিছু বলছে না, এবার ওর হাজব্যান্ডও বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে। তো সেদিন যখন ওর হাজব্যান্ড ওকে এই কথাগুলো বলে, তখন পল্লবী বলছে যে বিশ্বাস করে আমি নিজেও বুঝতে পারছি না আমার সাথে এগুলো কী হচ্ছে। কারণ আমি যখন তুমি মানে কাজের অফিসে বেরিয়ে যাও, আমি তো সেই সময়টা বাড়িতে থাকি, তো আমি সবসময় ভাবি যে আমি একটা কাজ করব, বা আমি একটা কোনো নতুন করে কোনো কাজের সন্ধান করব, বা আমি একটা বিজনেস করব, যাই আমি ভাবি, হঠাৎ করেই আমার যেন মনে হয় যে ওই যে স্টাডি রুম যেটা রয়েছে, বলছে আমার খালি মনে হয় যে স্টাডি রুমে কেউ একজন আছে, এবং আমি যখন ওখানে গিয়ে দেখি তখন আমি ওখানে যথারীতি কাউকে দেখতে পাই না। কিন্তু আমার মনে হয় যে আমার পুরো শরীরটাকে মানে ওর পুরো মাথা থেকে পা অবধি ও ফিল করে যে ওই যে স্টাডি রুমের যে দেওয়ালটা রয়েছে সেই দেওয়ালের কাছে না ও নাকি মানে মাথা নিয়ে কান নিয়ে নাকি মানে কিছু একটা শোনার চেষ্টা করে, খালি ওর মনে হয় যে ওইখান থেকে ওই কেউ ডাকছে। এই কথাটা যখন পল্লবী ওর হাজবেন্ডকে বলে, ঠিক সেই সময় না ওর হাজবেন্ড মানে প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যায় কথাটা শুনে, এবং উনি কিন্তু কথাটা একবর্ণ বিশ্বাস করেন না, এবং ওনার মনে হয় যে পল্লবী মানে খুবই অসংলগ্ন কথা বলছে। মানে এরকম ঘটনা তো কখনো ঘটতে পারে না যে একটা মানুষ একা আছে, তার মনে হচ্ছে যে স্টাডি রুম থেকে তাকে কেউ ডাকছে, এবং সে যখন ওখানে যায় যারবার পরে ওনার মনে হয় যে ওই দেওয়ালে কান মানে কানটা একেবারে লাগিয়ে থাকি, এরকম কখনোই হতে পারে না। এবং এই বিষয়টা যখন একটা মানুষ শুয়ে রয়েছে, শোয়ার কিছুক্ষণ পরেও তার নিজে নিজে মনে হচ্ছে যে তাকে স্টাডি রুমে কেউ ডাকছে, এবং সে ওখানে বসে মানে হিজিবিজি আঁকছে, এটা কখনোই মানে একটা সাধারণ মানুষ, একটা স্বাভাবিক মানুষের মানে চলন হতে পারে না, তাই না? এটা হয়তো আপনাদের বাড়িতেও যদি কেউ কখনো এরকম একটা অস্বাভাবিক আচরণ করে, তো যে কোনো মানুষেরই মানে খুবই অবাক লাগবে। তো ওর বর বলছে তুমি এসব কি উল্টোপাল্টা বলছো, তুমি কি বাচ্চা নাকি যে তুমি কোনো একটা জিনিস দেখে ভয় পেয়েছো তাই এরকম বলছো। তোর হাজবেন্ড ওকে বলে যে দেখো
তুমি একটা ভালো জায়গায় জব করতে, তুমি সেই জবটা ছেড়ে দিয়েছো, হতে পারে যে সেই জন্য তুমি একটা ডিপ্রেশনের মধ্যে যাচ্ছ। তো তখন মানে পল্লবী বলছে যে না, আমার চাকরি ছাড়া নিয়ে, আমি যে চাকরি ছেড়ে দিয়েছি তার জন্য যে আমার ডিপ্রেশন হচ্ছে তা কিন্তু নয়। বলছে আমি এই বাড়িতে থাকলেই আমার সবসময় মনে হচ্ছে যেন আমাকে কেউ ডাকছে, আমার মনে হচ্ছে যেন আমার মানে দেয়ালের মধ্যে কিছু একটা, আমি মানে নখ দিয়ে আমার মনে হয় যেন আমি কিছু একটা করি, সবসময় আমার শরীরের মধ্যে না একটা কীরকম হতে থাকে। তো এই কথাগুলো শুনে ওর হাজবেন্ড যখন ওই মানে স্টাডি রুমটায় গেছে, তো আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ওর হাজবেন্ডের মানে সোম থেকে শুক্র অবধি পুরো সকালে বেরোতো, রাতে ঢুকতো। আর ওই স্টাডি রুম যেটা ছিল, ওই স্টাডি রুমে কিন্তু ওর হাজবেন্ড খুব একটা যেত না, কারণ ওখানে ওনার যাওয়ার খুব একটা দরকার পড়তো না। এবার মেনলি ওই স্টাডি রুমটায় কিন্তু এই পল্লবী যে ছিল সেই ওই আঁকা ঠাকার জিনিসপত্রগুলোর ওখানে রাখা থাকতো, ওখানেই ও মেনলি যেত। আর ওই যে ডেস্কটপটা ছিল, সেই ডেস্কটপটাও খুব একটা ইউজ হতো না, ওটাও পল্লবীরই ডেস্কটপ ছিল। ওর হাজব্যান্ডের যদি কোনো দরকার পড়তো সে নিজে ল্যাপটপে কাজকর্ম সেরে নিত। এবার এই কথাগুলো যখন শোনে ওর হাজব্যান্ড, তো সে তখন ওই স্টাডি রুমটায় গেছে। এবার স্টাডি রুমে যখন গেছে, গিয়ে উনি না মানে রীতিমতো অবাক হয়ে যায় স্টাডি রুমের দেয়ালগুলো দেখে। আমি আপনাদেরকে বলেছিলাম যে ওরা যখন ফ্ল্যাটটা নিয়েছিল তখন কিন্তু ফ্ল্যাটটা খুব ভালো, মানে কোয়ালিটি খুবই ভালো ছিল, মানে দেওয়ালে কোনো কোথাও কোনো দাগ নেই, কোনো ভাঙা চোরা কিচ্ছু নেই, একদম সুন্দর। এবং ইভেন উনি একটা রঙও করে দিয়েছিলেন, একটা বেসিক মানে কোটিং আর কি করে, আর মানে বেশ অয়েল পেন্টিং, মানে বেশ দামি পেন্টিং আর কি, যেটা ওই দাগ লাগলে জাস্ট সোয়াইপ করলে জাস্ট ওই দাগ চলে যায়, এরকম সুন্দর একটা পেন্টিং উনি করে দিয়েছিলেন। তো সেটা তো ছিলই, কিন্তু যেই মুহূর্তে পল্লবীর হাজবেন্ড ওই স্টাডি রুমে ঢুকেছে, উনি দেখেন যে মানে স্টাডি রুমের চারটে দেওয়ালে রীতিমতো কিছু একটা মানে শার্প কিছু দিয়ে কেউ যদি দেয়ালটাকে ঘষে ঠিক যেরকম দাগ পড়বে, চারটে দেয়ালেই কিন্তু সেরকম দাগ। এবার ছোপ 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 কিছু একটা লাগারও দাগ হয়ে গেছে, এবং প্রত্যেকটা দেয়ালগুলি মানে কিছু একটা ঘষা ঘষা টাইপের দাগ, এবং জায়গায় 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 ডিসকালারেশন হয়েছে, মানে কিছু একটা দিয়ে ঘষা হয়েছে সেটা বুঝতে পারা যাচ্ছে। তো এটা দেখে না মানে ওর হাজবেন্ড প্রচণ্ড অবাক হয়ে যাবে, ওনার খুব মানে ওনার একটুখানি খারাপ লাগে যে এই সবে ফ্ল্যাটটা কেনা হলো এবং ফ্ল্যাটটা সব কিছু ঠিকঠাক ছিল, ওরা যখন ফ্ল্যাটটা নিয়েছে ভালো করে দেখে নিয়েছে, মানে 7-8 দিন আগেও উনি ওই ঘরে ঢুকেছিলেন, তখন উনি এরকম ঘরে কিছু দেখেননি। হঠাৎ করে চারটে দেওয়ালে এইরকম ঘষার দাগ কি করে হলো? তো ওর হাজবেন্ড সঙ্গে সঙ্গে ওকে ডেকেছে, পল্লবীকে বলছে দেখো এই ঘরের কি অবস্থা, এটা কি কি করে হলো, তুমি কি কিছু জানো? তো তখন মানে পল্লবী ওই ঘরে এসছে, এসে না আসার মানে এমনিতেও কিন্তু পুরো স্বাভাবিক ছিল, যেই মুহূর্তে পল্লবী ঘরের মধ্যে ঢুকলো, সেই মুহূর্তে না মানে পল্লবী মনে হলো যেন একটা কিরকম কোনো কিছুর একটা বশে চলে এলো, মানে মনে হলো যে ও যেন ওর নিজের মধ্যে আর নেই। এই কথাগুলো কিন্তু পল্লবী যখন ওর সাথে এই ব্যাপারগুলো ঘটতো তখন কিন্তু ও কিছুই বুঝতে পারতো না, পরে ওর হাজবেন্ড ওকে বলতো, তারপরে ও শুনতো সেটা। তো পাশের ঘরে যখন কথা বলছিল তখন কিন্তু একদম স্বাভাবিক ছিল, কিন্তু যেই মুহূর্তে ওই ঘরে ঢুকলো সেই মুহূর্তে ও মানে একদম মনে হলো যেন কোনো কিছুতে একবারে মন্ত্রমুগ্ধের মতো ও মানে বশ হয়ে গেল। এবং এটা ওর হাজবেন্ডের সামনেই শুরু করে, সেটা হচ্ছে ওর নিজে পুরো একটা দেয়ালের কাছে চলে যায়, এবং দেয়ালের কাছে কানটাকে ঠেকিয়ে মানে মাথা কান পোর্শনটা ঠেকিয়ে ও দুটো হাত দিয়ে, ওর দু হাতে কিন্তু সুন্দর করে শেপ করা নখ থাকতো, মানে ওর যে অরিজিনাল যে হাতের নখ সেগুলো কিন্তু ও সুন্দর করে শেপ করে মেনটেন করতো, ওটা বহুদিন আগে থেকেই করে। তোর হাজবেন্ডের সামনে ও নাকি ওরকমভাবে দেয়ালে ঠেকিয়ে দু হাত দুদিকে ছড়িয়ে নখ দিয়ে কিন্তু দেয়ালটাকে ওরকম করে ঘষটাতে থাকছে। এবং ওই যে আমি বললাম যে ওনার হাজবেন্ড ঘরে এসে দেখছে যে প্রত্যেকটা মানে চারটে দেয়ালই ঘরের ওরকম ঘষা ঘষা দাগ পড়ে গেছে, সেটা কিন্তু ওর নখের দাগ, মানে ওর নখ দিয়ে ওরকম করে করে ঘষটাচ্ছে দেয়ালটাকে। এইটা দেখে ওর হাজবেন্ড প্রচণ্ড মানে ঘাবড়ে যায় যে একটা মানুষ কি করে এরকম একটা কাজ করতে পারে। তো সঙ্গে সঙ্গে ওর হাজবেন্ড ওকে ওখান থেকে বলছে তুমি কি করছো বলে ওকে তাড়াতাড়ি করে টেনে এনেছে। এবার যত টেনে এনেছে ও আবার সঙ্গে সঙ্গে আবার দেয়ালের কাছে চলে যাচ্ছে, এবং গিয়ে ওরকম করে দেয়ালে কানটা ঠেসে চোখটাকে আধা বন্ধ আধা খোলা রেখে ওরকম করে দু হাত দিয়ে দেওয়ালে ঘষটাচ্ছে।
তো ওর হাজবেন্ড ওকে মানে ওখান থেকে ছাড়াতে পারছে না, তো ওকে অনেক কষ্টে ওখান থেকে নিয়ে এসে পাশের ঘরে নিয়ে যাচ্ছে। পাশে এবার দেখুন নতুন ফ্ল্যাট কিনেছে, ওদের কাছে ওই ফ্ল্যাটটা মানে তো নতুনই, আর যেভাবে ওদের রং ঠং করে প্রেজেন্ট করেছে সেটা যথেষ্ট ভালো কন্ডিশনে ছিল। তার মধ্যে যদি বাড়ির বউ বা তার নিজের স্ত্রী যখন এইভাবে দেয়ালটাকে স্পয়েল করছে, তো দেখে সবারই খারাপ লাগে। তো ওর হাজবেন্ড বলছে, তুমি এটা কী করছিলে, তুমি এইরকম করে দেয়াল, ওই ঘরের 4টে দেয়ালের অবস্থা তুমি এরকম খারাপ করে দিলে, তোমার একটুও খারাপ লাগলো না যে এত কষ্ট করে আমরা ফ্ল্যাটটা কিনলাম, ফ্ল্যাটের দেয়ালগুলো যথেষ্ট ভালো ছিল, তুমি এখন যা করেছো, তুমি জানো এখন এই দেয়ালটাকে ঠিক করতে কত টাকা খরচা হতে পারে? খুব লেজিট কিছু কথা উনি বলেন। বাট অদ্ভুত বিষয় হচ্ছে যে দুজনে মিলে দুজনের কষ্টার্জিত রোজগার দিয়ে ফ্ল্যাটটা বানায়, কিন্তু এই কথাগুলো যখন পল্লবী ওর হাজব্যান্ডের থেকে শোনে, সে সময় সে কিন্তু প্রচণ্ড রেগে যায় ওর হাজব্যান্ডের উপরে, এবং ও চিৎকার চেঁচামেচি করে ঝগড়া অশান্তি করতে শুরু করে দেয়। মানে বুঝতেই পারছেন যেখানে পুরো দোষটাই পল্লবী নিজে করেছে, এভাবে দেয়ালকে স্পয়েল করেছে, নখ দিয়ে দিয়ে ওরকম করে ঘষটাচা, যেহেতু ওর নখগুলো একটু বড় বড় ছিল, নখের ওই তীক্ষ্ণ ধারে দেয়াল মানে দেয়ালের আর কি ওয়ালগুলো আর কি, সেটা কিন্তু যথেষ্ট এফেক্টেড হয়ে যায়। তো যাই হোক, তো সেদিনকে প্রচণ্ড ঝগড়া অশান্তি ওর সাথে ওর হাজব্যান্ডের হয়, এবং দুজনে তারপরে মানে আর কোনো কথা নেই, চুপচাপ হয়ে যায়। এবার পরের দিন থেকে ওর হাজব্যান্ড ভাবছে যে কী প্রবলেম হয়েছে ওর মধ্যে, মানে একটা মানুষের মধ্যে জাস্ট হঠাৎ করেই এতটা চেঞ্জ কী করে হলো। এবং এই ঘটনাটা কিন্তু ঘটে, ওরা বাড়িতে এসছে, নতুন ফ্ল্যাটে ঢুকেছে, তার 1 মাসের মধ্যে ও চাকরিটা ছেড়ে দেয়, এবং এই ঘটনা যখন ঘটে তখন ওরা বাড়িতে ঢুকেছে মাত্র 3 মাস হয়েছে। ও মানে ওর হাজব্যান্ড আর কি মনে মনে ভাবছে যে একটা মানুষ, সে তার যেরকম তার পার্সোনালিটি ছিল, যেরকমভাবে সে তাকে আর কি, একটা মানুষকে তো চেনে, বলছে সেই মানুষের সাথে আজকের পল্লবীর কোনো মিল নেই। সে সারাদিন বসে থাকে, তো বসেই থাকে কোনো একটা জায়গায়, কোনো রকমের সে মানে পল্লবী রান্না করতে খুব ভালোবাসে, ওর হাজব্যান্ড দুজনেই খুব ভালো রান্না করে, তো সে রান্নাও ঠিকমতো করছে না, সে সারাদিন ঘরে থাকছে, রাতের বেলা ঘুমোচ্ছে না, মানে এটা একটা মানুষ কী করে করতে পারে? তো এরকম যখন কন্ডিশন হয়, তো তখন পল্লবীর হাজব্যান্ড কী করে, পল্লবীর মাকে ফোন করে, এবং ওর মাকে ফোন করে সমস্ত বিষয়টা জানায় এবং বলে যে প্লিজ আপনারা পারলে একবার আসুন, কারণ ও যা করছে ওকে আমি ট্যাকেল করতে পারছি না, মানে আমার কোনো কথাই শুনছে না। তো এরকম যখন হচ্ছে, এরকম করতে করতে মানে এরকম মাঝে মধ্যেই ও করতো, মানে দেয়ালে গিয়ে ওরকম করে মানে দেয়ালের মধ্যে হাতগুলোকে জোরে জোরে ঘষতো। তো এই করতে করতে ওর দুটো হাতের তালুর দিকে কিন্তু রীতিমতো ছড়ে কেটে যায়, এবং এতটাই তো মানে বাজেভাবে ছড়ে কেটে গেছিলো, এবং যেহেতু ওর হাজব্যান্ড এটা নিয়ে বললে ও প্রচণ্ড রেগে যেত, ও কিন্তু ওর হাজব্যান্ডের সাথে কথা বলাটাই বন্ধ করে দেয়। তো যাই হোক, তোর হাজব্যান্ড দেখছে যে ওর হাতে এরকমভাবে কেটে গেছে, ছড়ে গেছে, তো ওষুধ লাগাতে আসে, তো সে ওষুধও লাগাবে না। তো এরকম যখন কন্ডিশন হয়, তো তখন ওর হাজব্যান্ড পল্লবীর মাকে জানায়, এবং ওনারা তার 2 দিনের মধ্যে ওদের ওই ফ্ল্যাটে ব্যাঙ্গালোরে এসে মানে উপস্থিত হয়। এবার তো পল্লবীর হাজব্যান্ড ভাবে যে ঠিক আছে, ওর মা চলে এসছে, মা বাবা তো নিশ্চয়ই মেয়েকে বোঝাবে, বা হয়তো যেটা ও আমাকে বলতে পারছে না, ওর মনে হয়তো কোনো কিছু চলছে, সেটা নিশ্চয়ই ওর বাবা মা বুঝবে, নিশ্চয়ই এটা একটা সুরাহা হবে। কিন্তু সেটা হলো না। খুব অদ্ভুত ব্যাপার, বাট এটাই সত্যি হয় কি, মানে যেটা আর কি ভেবেছিল যে ওর মা এসেছে, ওর নিশ্চয়ই ওর মাকে কিছু কথাবার্তা বলবে, কিন্তু দেখা গেল যে পল্লবী ওর মা বাবা যে এসছে তাতেও এতটুকুও খুশি হয় না, এবং ও যা করছিল সেটাই কন্টিনিউ করতে থাকে। এবং যতই ওর মা ওকে জিজ্ঞেস করে যে তুই কেন এটা করছিস, এরকম তুই করবি না, এরকম করা উচিত না, তুই কেন এরকমভাবে চুপচাপ বসে থাকিস, মানে দিনের বেলাটা ওরকম বেশিরভাগ সময় চুপচাপ বসে থাকতো, কারোর সাথে কোনো কথাবার্তা বিশেষ একটা বলতো না, যেটুকু বলতো ভীষণ কম। আর মাঝে মধ্যেই দুপুরবেলা হোক সন্ধেবেলা হোক অন্য ঘরে গিয়ে নয় ও ওরকম করে আঁকাআঁকি করতো, সে কী আঁকতো সেটার কোনো মিনিং নেই, আর ওরকম করে দেয়ালের মধ্যে নখ দিয়ে দিয়ে ঘষতো। তো এই রকম যখন করছে সেই সময় মানে এরকম ও চালাচ্ছে নখগুলোকে দেয়ালের মধ্যে ওরকম কানটাকে ঠেসে, ঠিক এই মুহূর্তটায় একবার ওর মা দেখে ফেলে। এবার যেই মুহূর্তে দেখে ফেলেছে, চাপটে গিয়ে সে নিজের মেয়েকে ধরেছে, বলছে তুই এটা কী করছিস, আর কেনই বা করছিস, আমি জামাইয়ের মুখে শুনেছিলাম যে তুই এরকমভাবে দেয়ালের মধ্যে নখ দিয়ে ঘষিস, তুই এটা কেন করছিস? তো সেই সময় ওর মাকে এমন একটা ঝটকা দেয়, মানে জাস্ট ছাড়ানোর জন্য, যে ওর মা না মানে কিছু দূর গিয়ে মানে উনি পড়ে যাননি, বাট মনে হলো যেন উনি ওই ধাক্কাটা খেয়ে উনি কিছুটা আর কি পিছনে সরে যান।
তো যেই মুহূর্তে এই ঘটনাটা ঘটে সেই মুহূর্তে না মানে পল্লবীর মা বাবা একটা জিনিস বুঝতে পারে যে এখানে কিছু একটা গন্ডগোল আছে। মানে এটা একটা মানুষের শুধুমাত্র মন খারাপ বা শুধুমাত্র ডিপ্রেশন এটা হতে পারে না। কারণ ওর মাকে ওভাবে ঝটকা মারবে, ওভাবে ধাক্কা মেরে যাকে বলে সরিয়ে দেওয়ার মতো একটা কাজ করবে, এটা ওর পক্ষে জ্ঞানত করা সম্ভব নয়। তো তখন ওর মা ভাবলো যে না, এইবার একটা কিছু করতে হবে। তো তখন কি করবে? তো আর ব্যাপারটা একটা তখন ওরকম ব্যাপার হয়ে গেছিল, ও বাড়িতে কারোর সাথে কথা বলছে না। ইভেন যেটা পল্লবী বলেছে যে মানে ওর এগুলো মনে নেই, কিন্তু ও না ওর চুলের খুব হেয়ার কেয়ার করতে ভালোবাসে। যেই মেয়েটা মানে দিনে ৩-৪ বার মানে চুল আঁচড়ায়, ভালো করে হেয়ার কেয়ার করে, সেই মেয়ে ৩ দিন ৪ দিন ৫ দিন কিন্তু চুল আঁচড়াতো না ওই টাইমটায়। হুম। তো একটা জিনিস পল্লবীর মা বুঝতে পারে যে মেয়ের মধ্যে কিছু তো একটা গন্ডগোল হয়েছে, নাহলে এরকম আচরণ সে কখনোই করতে পারে না। আচ্ছা, তারপর এখানে আরও কয়েকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে পল্লবী না এমনিতে খুব পরিষ্কার, দুজনেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরদুয়ার রাখে। মানে ওরা যেখানে ভাড়া থাকতো সেখানেও কিন্তু ওরা খুব ঘরদুয়ার গুছিয়ে রাখতো। কিন্তু এই বাড়িতে আসার পরে পল্লবীর মধ্যে যে ব্যাপারটা হয়েছিল যে রান্নাঘরে বা খাবারের অবশিষ্টাংশ বা রান্নার ক্ষেত্রে সবজি বা মাছ মাংসের যে অবশিষ্টাংশ থাকে সেগুলোও না মানে খুব জমিয়ে জমিয়ে রাখতো। তো ওর হাজবেন্ড ১-২ দিন হয়তো দেখতে পেত বা উনি কাজ করলে ওগুলোকে উনি ফেলে দিত। কিন্তু পল্লবী নাকি একটা তখন মেন্টালিটি এমন হয়ে গেছিল যে ও না মানে ঘরের মধ্যে নোংরাগুলোকে জমিয়ে জমিয়ে রেখে দিত। খাবারের অবশিষ্টাংশ ফেলতো না, মাছ মাংস হয়তো রান্না হচ্ছে তার কাটাকুটি যা আছে সেগুলোকে রান্নাঘরে জমিয়ে রাখতো। এবং যখন ওখান থেকে খুব বাজে গন্ধ বেরোতো তখন ওর হাজবেন্ড বুঝতে পারতো, বা হয়তো সে অফিসে বেরিয়ে গেছে সে দেখেনি, এসে হয়তো ওর হাজবেন্ড ফেলে দিত। তো ওর মা এসে যখন ওর মানে পল্লবীর বাবা মা আসে, তো ওর বাবা মা পুরো ঘরটাকে দেখে না উনি অবাক হয়ে যায় যে আমার মেয়ের ঘর কত পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর করে ও রাখতো। এখানে ও নিজের ফ্ল্যাটটা কিনেছে, নিজেদের ফ্ল্যাট এটা, সেটা এইভাবে কখনোই ও নোংরা করে রাখতে পারে না। তো এসে নাকি ওর মা মানে চারিদিক থেকে প্রচুর প্রচুর নোংরা বের করে। মানে সে কবেকার রান্নার জিনিসপত্র সেগুলো রান্নার চারিদিকে গুজে গুজে রাখা, প্রচুর আর কি ঘরটাকে অপরিষ্কার করে রেখেছিল। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে যেই দিন ওর মা পল্লবীর মা ওগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেদিন ও চরম রেগে যায়। চরম রেগে যায় এবং ওর বাবা মাকে বলে যে তোমাদেরকে এখানে আসতে কে বলেছে, তোমরা কেন এটা পরিষ্কার করলে, তুমি এটা নোংরা ছিল ওটাই ভালো ছিল এরকম। তখন ওর মা বলছে যে নোংরা থেকে বাজে গন্ধ বেরোচ্ছে, মশা মাছি আসছে। তখন বলছে না, মাছি আসুক এটাই ভালো। এই কথাগুলো যখন বলে তখন কিন্তু ওর বাবা মা আরও শিওর হয়ে যায় যে মেয়ের মধ্যে একটা কিছু সিরিয়াস প্রবলেম হয়েছে। এবার দেখুন, প্রবলেম হয়েছে সেটা বোঝা একরকম, কিন্তু সেই প্রবলেমটাকে এবার ঠিক করার জন্য যে কী করতে হবে সেটা ওনারা মানে কোথা থেকে শুরু করবে কিছুই বুঝতে পারছে না। কারণ এরকম বিষয়ে এর আগে ওরা দেখেইনি, ফলে ওদের নলেজে নেই যে এই প্রবলেমগুলোকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। তো ওর মা কী করলো, ওর মানে বাড়িতেও আবার ওর বিষয় নিয়ে কোনো কথাবার্তা বললেও খুব মানে ভয় পেয়ে যেত, কখনো কান্নাকাটি করতো, কখনো প্রচণ্ড রাগারাগি করতো। তো ঘরের মধ্যে তো এসব নিয়ে আলোচনা করা যাবে না। তো সেই জন্য পল্লবীর বাবা যিনি ছিলেন উনি বাড়ি থেকে বেরোন এবং বাড়ির বাইরে গিয়ে পল্লবীর বাবা এবং ওর হাজবেন্ড দুজনে মিলে মানে একটা মানে মিটিং করার মতো করে একটা যুক্তি করে যে কী করে পল্লবীকে এই বিষয়টা থেকে বাইরে আনা যায়। তো তখন ওরা না একটা প্ল্যান করলো যে পল্লবীকে নিয়ে ২-৩ দিনের জন্য কোথাও একটা ঘুরতে যাওয়া হবে। হুম। যে ও মানসিক দিক মানে এখানে একটা বিষয় সেটা হচ্ছে, যেটা পল্লবী নিজে লিখেছে, যে ভূত প্রেত অশুভ শক্তি এই বিষয়গুলো নিয়ে না ওদের কোনো ধারণাও ছিল না। আর এগুলো নিয়ে খুব একটা যে ওরা মানতো বা সেরকম মান্যতা সেরকম কিছু কোনোদিন ছিল না। ফলে প্রথমেই যখন একটা এরকম ঘটনা ঘটেছে তো সবাই বুঝতে পারছে যে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার ঘটছে, কিন্তু সেটা তখনও অবধি ওরা ভাবছিল যে এটা হতে পারে কোনো ডিপ্রেশন থেকে হচ্ছে, বা কিছু একটা ও মেন্টালি মানে ওর ব্যালেন্সটা ঠিক নেই, বা কিছু একটা ব্যাপার হচ্ছে যেটা ওরা মানে মেডিকেলি ব্যাপারটাকে দেখছিল। মানে এটা যে কোনো রকম কোনো অস্বাভাবিক হতে পারে বা কোনো ভৌতিক কাণ্ড হতে পারে, কোনো অশুভ শক্তির দ্বারা এটা হতে পারে, এরকম কোনো ধারণা ওদের সেই সময় অবধি ছিলই না। তো একটা ডাক্তারের সাথে কনসাল্ট করা হলো, তিনি ছিলেন সাইকোলজিস্ট, ব্যাঙ্গালোরে। তো সেই সাইকোলজিস্টের কাছে ও তো কিছুতেই ডাক্তারের কাছে যাবে না। তো সাইকোলজিস্টের কাছে ওর মা আর ওর হাজবেন্ড যায়, পল্লবীর।
তো তাদের সাথে একটু কথাবার্তা বলে। তো তিনি মোটামুটি বলেন যে দেখুন উনি তো চাকরি বাকরি করতেন, এবার হয়তো হতে পারে ওনার কাজের জায়গায় কোনো প্রবলেম হয়েছে, সেই জন্য উনি চাকরিটা ছেড়ে দিয়েছেন। তো সেই সাইকোলজিস্ট বলে যে আপনি একটা কাজ করুন, ওনাকে একটু মানে আনন্দ দেওয়ার চেষ্টা করুন, বা উনি যেটা ভালোবাসে সেরকম একটা কিছু করুন। এবারে পল্লবী, কিন্তু আমি বলেছিলাম যে ও খুব ঘুরতে গল্প করতে খুব ভালোবাসতো। তো যেহেতু সেই সময় ওর বাবা মাও এসেছিল, তো পল্লবীর হাজবেন্ড ভাবলো যে তাহলে এই 4 জনে মিলে কোথাও একটা ঘুরতে যাবে। তো সেই সময় ওরা ব্যাঙ্গালোরের মধ্যেই একটা জায়গায় ওরা ঘুরতে যাওয়ার প্ল্যান করে। সেটা একটা বেশ সুন্দর জায়গা। তো সেইখানে ওরা ঘুরতে যায়। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে ও যখনই ঘুরতে যাওয়ার কথা ওঠে, তখন তো মানে পল্লবী কিছুতেই যাবে না। মানে ও যাবে না, মানে ও যাবেই না ওই বাড়ি ছেড়ে। তো যাই হোক, তোর বাবা মা খুব মানে ওকে বোঝানোর চেষ্টা করে যে না আমরা এসছি, সমস্ত টিকিট কাটা হয়ে গেছে, হোটেল বুকিং হয়ে গেছে, সেও কিছুতেই মেয়ে যাবে না। তো তারপরে ওর মা, পল্লবীর মা আর কি কান্নাকাটি করে যে আমরা এলাম, তুই আমাদের সাথে এত খারাপ ব্যবহার করছিস। তো এরকম করে কোনো মতে আর কি ওকে বাড়ি থেকে বের করা হয়। অদ্ভুত বিষয় হচ্ছে যে বাড়ি থেকে বেরিয়েছে প্রায় 15 থেকে 20 মিনিট হবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে পল্লবীর মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ আসে। মানে ও যখন বাড়ি থেকে বেরোয়, পল্লবী আমাকে যেটা ইমেলে লিখেছে যে আমার একটা ছবি আছে, মানে আমরা বেরোচ্ছি, তো আমার হাজব্যান্ড একটা সেলফি নিয়েছিল আমাদের 4 জনের। বলছে আমি আমি চুলটা ঠিকমতো আঁচড়াইনি, আমার সমস্ত চুল নিয়ে একটা ক্লাচ করে আমি বেঁধেছি, এবং কোনো রকমে একটা টি শার্ট আর একটা ট্রাউজার পরে আমি বেরিয়েছি। বলছে যে আমি এইরকমভাবে কোনো দিন, মানে আমি একটা কোথাও বেরোচ্ছি মানে আমি যথেষ্ট মেনটেন্ড হয়ে নিজেকে রাখতে পছন্দ করি, খুব না সাজলে আমি মোটামুটি ফিটফাট হয়ে বেরোই। মানে ও বাড়ি থেকে বেরিয়েছে, 15-20 মিনিট গাড়ি চলেছে, তার মধ্যে ওর মনে হয়েছে মানে একটা অদ্ভুত চেঞ্জ আসে ওর মধ্যে, এবং ও ভাবে যে আমি এরকমভাবে কেন বেরোলাম, আমার চুল ঠিকমতো আঁচড়ানো নেই, আমি ঠিকমতো একটা ড্রেস পরিনি, ইভেন ও যে যাবে ওর জামা কাপড়ের প্যাকিংটা ইভেন ও করেনি, কারণ ওর কোনো প্ল্যানিংই নেই, ওর যাওয়ার ইচ্ছেই ছিল না। ও কি পরবে, ওর জামা কাপড় কী লাগবে, সমস্ত কিছু কিন্তু ওর হাজব্যান্ড আর ওর মা ঠিক করে। তো বলছে যে আমি এভাবে কেন বেরিয়েছি, তোমরা আমার জন্য ওয়েট করোনি, আমি ঠিকমতো চুলটাকে ঠিক করার সময় পাইনি, আমি একবারও পার্লারে যাইনি বহুদিন, আমার নখগুলো কীরকম হয়ে গেছে। মানে অদ্ভুত বিষয় হচ্ছে যেই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়েছে 15-20 মিনিট হয়েছে, ওর তখন মনে হচ্ছে যে ওর নখগুলো ব্লান্ট হয়ে গেছে, ওই যে ও দেয়ালের মধ্যে ঘষতো, ফলে নখগুলো তো আস্তে আস্তে ক্ষয়ে গেছে। ও বহুদিন ঠিকমতো চুল আঁচড়ায়নি, ওর তখন মনে হচ্ছে বহুদিন চুল আঁচড়ায়নি ঠিকমতো। হুম তো মানে একটা অদ্ভুত টাইপের ওর মধ্যে একটা চেঞ্জ দেখতে পাই, যেটা খুব স্বাভাবিক ছিল, যেটা পল্লবীর মধ্যে খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল, কিন্তু বাড়িতে ও যেরকমভাবে থাকতো ঠিক সেটাই বরং অস্বাভাবিক। তো সবাই ভাবছে যে ব্যাপারটা কি হলো, ও তো একদম যেতে চাইছিল না, তো ওর মা বলছে তুই তো একদম বেরোতে চাইছিলি না। তো তখন পল্লবী এমন নয় যে পুরোটা ভুলে গেছে, মনে আছে, কারণ ও বলছে যে দেখ দূর, তোমরা এসছো, বাড়িতে আছো, একটু গল্প আড্ডা করবো, তা না এখন আবার ঘুরতে যাচ্ছি, আমি হয়তো সেই জন্যই বারণ করছিলাম, কিন্তু বেরোলে আমি যখন একটু সেজে গুজে বেরোতে পারতাম, বা বলছে যে আমি একটু পার্লারে যেতাম, একটু স্পা করিয়ে নিতাম চুলে। তো এরকম কথাবার্তা বলছে। তো ওদের 2 দিনের জন্য বাইরে যাওয়ার প্ল্যান ছিল। এবার 2 দিনের মধ্যে মানে প্রায় বলা যেতে পারে 60-70% টাইম কিন্তু ও পুরো স্বাভাবিক ছিল। মানে পল্লবী অ্যাকচুয়ালি যেরকম ক্যারেক্টার ওর, ও অ্যাকচুয়াল ক্যারেক্টারে কিন্তু প্রায় 60-70% টাইম ছিল, এক্সেপ্ট রাতের বেলা ও না মানে খালি বাড়ি যাবো করতো, এবং বলতো যে আমাকে একটুখানি মানে আঁকতে হবে, কিছু একটা আঁকতে হবে। তো ওকে একটু ওখানেই পেপার পেন জোগাড় করে দিত, মানে এইটুকু ছাড়া বাকি সময়টা কিন্তু মোটামুটি স্বাভাবিকই থাকতো। এইবার এই বিষয়টা যখন বুঝতে পারলো, তো তখন তো পল্লবীর হাজবেন্ড ওর মায়ের সাথে আলোচনা করছে যে ওকে তাহলে আবার কোনো সাইকোলজিস্টের কাছে দেখাবে, না কোন ডাক্তারের কাছে দেখালে ওর এই প্রবলেমটা ঠিক হবে, এগুলো নিয়ে আলোচনা করছে। তো সেই সময় পল্লবীর মায়ের মানে হয়তো হতে পারে যে উনি মা বা ভগবানই হয়তো ওনার মধ্যে এই চিন্তাটা দিয়েছিলেন, ওনার মনে হলো যে ওই বাড়িতে খালিও বলছিল আমাকে একটু স্টাডি রুমে যেতে হবে, স্টাডি রুমে যেতে হবে, এরকম ওনার মনে হচ্ছিল, মানে পল্লবীর মনে হচ্ছিল। তো এই মানে পল্লবীর কথাগুলো শুনে পল্লবীর মায়ের মনে হলো যে ওই স্টাডি রুমের কথাটা বারবার কেন বলছে। আর তার আগে উনি নিজেও একবার নিজের চোখে দেখেছেন যে পল্লবী কিভাবে নিজের নখ দিয়ে
মানে দেয়ালে কান ঠেসেও যেরকম একটা করে। তারপরে ওর হাজবেন্ড বলছে যে হ্যাঁ এরকম ও বলে ওকে নাকি কে ডাকে। তো সমস্ত কিছু শুনে ওর মায়ের না খুব মানে একটা মনে একটা বিষয় জাগে যে ওই স্টাডি রুমে এমন কি আছে। যাই হোক, দুদিন ওরা বাইরে ছিল, তো দুদিনে মোটামুটি ও স্বাভাবিকই ছিল। তো তারপর আবার বাড়ি আসে, এবং যেই মুহূর্তে ও বাড়িতে ঢোকে ও সোজা ছুটে গিয়ে কিন্তু ওই যে ওদের যে স্টাডি রুমটা ছিল ফ্ল্যাটের, ওই স্টাডি রুমে ঢুকে যায়। এবং স্টাডি রুমে ঢুকে মানে একটা মানুষ যদি বহুদিন না খেতে দেওয়া হয়, তো সে যখন অনেক দিন ক্ষুধার্ত থাকার পরে সে যখন খাবার খায়, সে দেখবেন একটা অন্যরকমভাবে খুব তাড়াতাড়ি করে খাবারগুলো খায়, সে একবার অনেকটা খাবার মুখে দিতে চায়, কারণ তার মধ্যে প্রচণ্ড খিদে থাকে। ঠিক সেই রকমভাবে ও ছুটে গিয়ে যেই মুহূর্তে মানে মেন দরজার লকটা খোলা হয়, ও সঙ্গে সঙ্গে ছুটে যায়, ছুটে গিয়ে ওই যে স্টাডি রুমটা ছিল সেই স্টাডি রুমের মধ্যে ঢোকে, এবং পিছন পিছন ওর হাজবেন্ড এবং ওর মা চলে আসে। এসে দেখছে যে ও ওই টেবিল চেয়ারে বসে পড়েছে, এবং ওখানে যে রং তুলি দিল, যে পেন্সিল ছিল সেটা দিয়ে ও পাতার পর পাতা ওরকম করে কিছু একটা আঁকিবুকি কাটছে, এবং পাতাটা উল্টাচ্ছে, আবার একটা খাতায় কিছু একটা আঁকছে, মানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে, মানে যেটা দেখে একেবারেই মনে হবে না যেটা কোনো স্বাভাবিক বিষয়। তো তখন মানে পল্লবীর মা ভাবলো যে না, কিছু তো একটা গন্ডগোল আছে। যেই মুহূর্তে মেয়ে ঘরে ঢুকলো আবার মেয়ে পুরো অস্বাভাবিক হয়ে যাচ্ছে। আবার সেই সময় যখন ওরকম আঁকিবুকি কাটছে, সেই সময় ওর হাজবেন্ড ওকে ডাকছে, পল্লবীর হাজবেন্ড, ও শুনছে না, মানে মনে হচ্ছে যেন ও শুনতেই পাচ্ছে না আওয়াজটা। পল্লবীর মা পল্লবীকে ডাকছে, মনে হচ্ছে না আবারও শুনতে পাচ্ছে না। তো তখন ওর মা বলল যে ওর যেরকম ওষুধপত্র চলছে সেরকম চলুক, কিন্তু এটা কোনো অস্বাভাবিক বিষয়। এবার ব্যাঙ্গালোরে ওরকম একটা ঘটনা ঘটেছে, এবার ওখানে সেই অর্থে মানে ওদের যেখানে বাড়ি সেখানে তাও ওদের চেনা পরিচিত পুরোহিত মশাই আছে, কোনো ঠাকুর মশাই আছে, কিন্তু এই ব্যাঙ্গালোরে তো ওরকম কেউ চেনা নেই, কি করবে। তো তখন উনি ভাবলেন যে ঠিক আছে, মানে ইমিডিয়েট এবার কিছু না করলে মেয়ের কোনো একটা ক্ষতি যে হয়ে যেতে পারে সেটা মনে মনে পল্লবীর মা কিন্তু বেশ বুঝে গেছিলেন। তো ওখানে ব্যাঙ্গালোরের ওখানে একটা মন্দির আছে, এবং সেই যে ওদের ওখানে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটার নাম হচ্ছে সিদ্ধি বিনায়কা স্বামী টেম্পল। তো সেই সিদ্ধি বিনায়কা স্বামী টেম্পল যেটা রয়েছে, তো সেই টেম্পলে ভাবলো যে মেয়েকে নিয়ে যাবে। এবার ওখানে কিন্তু আরও একটা দুটো কাছাকাছি টেম্পল ছিল, তো ওটা ওদের বাড়ির থেকে বেশি কাছে ছিল। তো সেই সিদ্ধিবিনায়কা স্বামী টেম্পলে এই চারজনে মিলে, মানে পল্লবীর হাজবেন্ড এবং পল্লবীর বাবা মা, তো চারজনে মিলে ভাবলো যে ওকে মানে নিয়ে যাবে, এই তিনজনে মিলে যাবে এবং তার সাথে সাথে ওকেও নিয়ে যাবে। এবার ওই যে ও ঘরের মধ্যে ঢুকেছে, বললাম তো ও যে ঘরে মানে জাস্ট ঢোকার সাথে সাথে ও চলে যায় ওই স্টাডি রুমে। অদ্ভুত বিষয় হচ্ছে যে এই যে ভাবছে যে ওকে মন্দিরে নিয়ে যাবে বা কিছু একটা ওকে মানে দেখাবে ঠাকুরমশাই, ও ওই ঘর ছেড়ে কোথাও যাবে না। এবং মানে বাইরে যতক্ষণ ছিল ও কিন্তু ওর বাবা মা ওর হাজবেন্ডের সাথে স্বাভাবিক আচরণই করছিল, বাট যেই মুহূর্তে বাইরে বেরোয় মানে ঘরের মধ্যে ঢুকলো, তারপর থেকে কিন্তু ওর মানে ব্যবহার, ওর কথাবার্তা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, সবার সাথে খুব রুড বিহেভ করতে লাগলো। এবং প্রত্যেকটা সময় ও মানে ওকে ওই ঘর থেকে বার করে দিলে বা ওকে যদি বলা হয় যে না তুমি ওই ঘরে থাকবে না, তুমি বেডরুমে এসো কি হল ঘরে এসে খাওয়া দাওয়া করো, ও খাবে না, ও স্নান করবে না, ও ঘুমোবে না, ও কিচ্ছু করবে না। তো এরকম যখন করছে, তো তখন ওর মা ভাবলো, মানে পল্লবীর মা মানে সবাইকে আর কি বললো যে আমি ব্যাপারটা দেখছি। তো তখন নাকি ওর মা ওকে বলে যে ঠিক আছে তুই এই ঘরে থাকবি, তুই এই ঘরেই থাক। কিন্তু মানে আমি বললাম যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, মানে এসেও কিছু খায়ও নি। তো তারপর ওর মা ওকে কিছুটা খাবার একটা প্লেটে করে দিয়ে ওকে বলছে যে ঠিক আছে তুই এখানেই খা। তো ও না মানে যখন খাচ্ছে তখনও ওর মা দূর থেকে দেখতে পাচ্ছে যে ওর কানটা মানে একদিকের কানটাকে দেয়ালের সাথে ঠেসে রয়েছে, এবং দেয়ালের সাথে মাথা কান ঠেসে ও একটু একটু করে খাবার খাচ্ছে। এবং ওকে বলছে যে শুতে আসতে, ও অন্য ঘরে সে শোবেও না, ও ওখানেই মাথাটাকে ঠেকিয়ে ঘুমোবে। তো তখন তো বুঝতে পারছে, সবাই এবার তখন বুঝতে পারছে যে কিছু একটা গন্ডগোল হয়েছে। এবার এই যখন ঘটনাগুলো ঘটছে, তো ওরা ভাবলো যে পরের দিন ওকে ওই সিদ্ধিবিনায়ক স্বামী টেম্পলে নিয়ে যাবে। তো কিছুতেই যাবে না। তো তখন ওর মা আবার ওকে বলে বুঝিয়ে ঠাকুরের নাম মাথায়, ওর মা না মানে
সেই সময় নাকি ও যখন ও প্রচণ্ড জেদ করছে, ও বাড়ি থেকে বেরোবে না, ওই ঘর ছেড়ে কোথাও যাবে না, মানে স্টাডি রুম ছেড়েও পাশের ঘরে যেতে চাইছে না। তো ওর মা ভালো করে ওর মাথায় হাত ঠাত বুলিয়ে ঠাকুরের নাম ঠাম করে ওকে কোনো রকমভাবে ঘর থেকে বার করেছে। এবং ওই যে ওকে ঘর থেকে বার করেছে, ও মানে এসে একবার ওর ড্রেসটা চেঞ্জ করে, তারপরে একদিন কেটে গেছে, ও স্নান পর্যন্ত করেনি। তো কোনো রকমে ওকে ওই মন্দিরের সামনে নিয়ে এসছে। এবার যেই মুহূর্তে ওই মন্দিরের সামনে ওকে নিয়ে এসছে, ও না মানে ওকে দেখে বোঝা যাচ্ছে ও প্রচণ্ড অ্যাকচুয়ালি খুব দুর্বল হয়ে গেছে, মানে খুব উইক হয়ে গেছে। এবং ও কীভাবে যেন তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে যেন শরীরে কোনো সেরকম একটা গায়ের জোর নেই, মানে খুব আর কি কৃশ হয়ে পড়েছে। তো ওকে ওখানে নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে যেই মুহূর্তে ওখানে ওই ঠাকুরের খুব সুন্দর ওই মানে ওখানে খুব সম্ভব গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, তো সেই শ্রী গণেশজির মূর্তির সামনে যখন ও মন্দিরে এসে দাঁড়ায়, ওকে দেখে মনে হচ্ছে মানে ওর মানে তখন মনে হচ্ছে ও নিজের মধ্যে ফিরেছে। ও সেই চোখের দৃষ্টি যেমন ও ঘরের মধ্যে যখন ঢোকে, ও চোখের দৃষ্টি চেঞ্জ হয়ে যায়, কেমনভাবে সবার দিকে কীরকম একটা আক্রোশের দৃষ্টিতে তাকাতে থাকে, সেই জিনিসটা সম্পূর্ণ দেখছে চলে গেছে, এবং ও খুব সুন্দরভাবে তাকিয়ে রয়েছে, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে ও খুব উইক হয়ে গেছে। তো ওরকমভাবে যখন আরতি হচ্ছে, পুরো আরতি হওয়া অব্দি ওর ওখানটায় ছিল, তো তখন মানে একদিকে ওর হাজবেন্ড রয়েছে, অন্যদিকে ওর মা জিজ্ঞেস করছে, তুই বাড়িতে এরকম করিস কেন, তোর কি হয়েছে, তুই সত্যি করে বল। তো ও না মানে কিছু বলতে পারছে না, ও ওরকম ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে, আর ওর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। তো ওই মন্দির চত্বরের মধ্যেই বেশ কিছুক্ষণ ওরা ছিল, তো ওকে বারবার জিজ্ঞেস করছে, ওর মা জিজ্ঞেস করছে, ওর হাজবেন্ড জিজ্ঞেস করছে যে কী ব্যাপার হয়েছে, বাড়িতে গেলে তুমি এরকম করছো কেন, আর ওই দেয়ালের মধ্যে তুমি কি এমন মানে বুঝতে পারছো। তো তখন ও কিছুক্ষণ পরে ও বলছে যে ও মানে যখনই ওই বাড়িতে প্রথম ঢোকে, বাড়িটা কিনে আর কি যখন এসছিল, তার কিছুদিন পর থেকেই না ও বলছে, আমি জানি না কেন আমার মনটা খুব খারাপ হয়ে থাকতো। দেখবেন অনেক সময় কিন্তু এরকম হয় যে কোনো কারণ ছাড়া খুব কোনো একটা বিষয় হয়তো মানে কোনো একটা বিষয় হয়তো বা আমাদের মনের মধ্যে চলে, তো সেটার জন্য একটু মন খারাপ হয়ে যায়, কিন্তু সেটা খুবই মোমেন্টারি ব্যাপার ঘটে। কিন্তু ওর ক্ষেত্রে যেটা ঘটনাটা ঘটেছিল, ও যখন থেকেই ওই বাড়িটা কিনে ওরা ঢোকে, তখন থেকেই কোথাও না কোথাও ওর মনটা না খুব খারাপ থাকতো, সেটা কোনো নির্দিষ্ট কারণ ছাড়া। এইবারে ওর এই মন খারাপ হয়ে যেত, এবং হতে হতে ওর মনে হলো, হঠাৎ করে ওর মনে হয়েছে যে ও আর চাকরি করবে না, তো চাকরি ছেড়ে দিল। এবং তারপরেই ও যখনই ওই বাড়িতে একা থাকতো, সেই সময় ওর নাকি মনে হতো যে ওকে কেউ ডাকছে, এবং তখনও অবধি কিন্তু ও একদমই স্বাভাবিক কন্ডিশনে ছিল। তো যাই হোক, তো এরকম ওর মনে হতো, এবং যখন ওর মনে হয় যে ওকে কেউ ডাকছে, তো ওই স্টাডি রুমে যায়, এবং স্টাডি রুমে নাকি ও দেয়ালের সামনে ও মানে ওই মন্দিরের ওখানেই ও বসে বসে নাকি সমস্ত কিছু ওর বাবা মাকে, ওর হাজবেন্ডকে বলে, যে ওর মনে হতো যে দেয়ালের ভিতর মানে এক দেয়াল থেকে অন্য দেয়ালে কেউ একজন হেঁটে চলে বেড়াচ্ছে। এবং ও প্রথম দিন বুঝতে না পেরে ভেবেছে যে হয়তো সত্যি ওদের ঘরে কেউ ঢুকে গেছে। তো বলে যে কে আপনি এখানে এসছেন, কেন এসছেন, এগুলোও জিজ্ঞেস করে। তো কোনো উত্তর পায় না। তো তারপরে থেকে ওর ওর মানে ও নিজের মধ্যেও বুঝতে পারে যে কিছু একটা চেঞ্জেস হচ্ছে, এবং ও বলে যে ওর নাকি সারা শরীরে খুব ব্যথা শুরু হয়ে যায়, ও মাথা তুলতে পারে না, এবং ওর মনে হয় যেন যে যে কথাগুলোর মুখ থেকে বেরোচ্ছে সেটা ও বলতে চায় না, কিন্তু বলে ফেলে। মানে মানে ব্যাপারটা একটা সিচুয়েশনটা এরকম একটা হয়ে হয়ে যায় যে ওর উপরে অন্য কেউ কন্ট্রোল নিয়ে নেয়। মানে ওর ইচ্ছে করে না খারাপভাবে কথা বলতে, তবুও উত্তেজিত হয়, কথাবার্তা বাজে কথা বলে ফেলে। এটা কেন হয় ও বুঝতে পারে না। তো এভাবে আর কি ও চলছে, এবং ও বলে যে সত্যি সত্যি ওই দেয়ালের মধ্যে নাকি ও ফিসফিসানি আওয়াজ পায়, ওর মনে হয় যেন কেউ কথা বলছে, এবং কেউ ওকে বলে সর্বক্ষণ ওই দেয়ালের পাশে থাকতে। এবং যতক্ষণ ও দেয়ালের পাশে ওই কানটা লাগিয়ে থাকে, ততক্ষণ ও নাকি মানে ওর সারা শরীরে একটা কীরকম ব্যথা করে, কষ্ট হয়, ও ফিল করে যে ওরকমভাবে যদি ও কানটা লাগিয়ে দেয়ালের সাথে থাকে, ওর শরীরে একটু হলেও ওই ব্যথা, কষ্ট, মন খারাপ একটু ওর কম লাগে, এবং ওর তখন মনে হয় যে ওর নিজের মধ্যে নেই, কেউ একজন ওকে দিয়ে কাজগুলো করাচ্ছে। এই সমস্ত কথা কিন্তু ও সেই দিন ওই মন্দিরের ওখানে গিয়ে ওর বাবা মা হাজব্যান্ডের কাছে স্বীকার করে। তো ওর হাজব্যান্ড তো বলছে, এরকম দেখো হতে পারে না, তুমি যেটা বলছো বাড়িতে আমরা দুজন থাকতাম, এখন এখানে আমরা চারজন রয়েছি,
তোমার মনে হচ্ছে যে তুমি যখন ঘরে একা ছিলে যে তোমাকে কেউ ডাকে বা কেউ, কই আমরা তো কেউ শুনতে পাই না। তো তখন ও না মানে কাঁদতে কাঁদতে বলছে যে আমি আমি মিথ্যে কথা তোমাদেরকে বলছি না। বলছে যে আমি কেন তোমাদেরকে মিথ্যে কথা বলতে যাবো, আমি সত্যি এগুলো ফিল করি। তো তখন ও ওকে তখন ওর মা একটা কথা বলে যে তোর যখন এরকম মনে হচ্ছে তুই এই ঘরে যাস না, আজকে রাতটা আমি ওখানে থাকবো, আমি দেখবো ওখানে কি হয়। এবার ওই যে স্টাডি রুম যেখানে ছিল ওখানে কিন্তু কোনো খাট বা কিছু ছিল না, কারণ ঘরটা রীতিমতো ছোট। তো উনি কি করেন, পল্লবীর মা, উনি বললো যে আমি ওখানে বিছানা করে আজকে শোবো মাটিতে, আমি মানে ফিল করতে চাই ওখানে অ্যাকচুয়ালি কি আছে। তো এবার উনি তো বললেন, এবার ওকে বলেছে যে তুই শুধু আমরা যেটা বলবো তুই সেটাই কর, তুই বাড়িতে গিয়ে তুই তোর যে মাস্টার বেডরুম রয়েছে তুই সেইখানে ঢুকে যাবি, তোর ওই দিকে আসার দরকার নেই, আর তোর যদি কোনো কষ্ট হয় তুই সেটা আমাদেরকে বলবি, আমরা তোকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো অনেক করে ওকে বুঝিয়ে ঠুজিয়ে ঠাকুরের ফুল মাথায় ছুঁইয়ে, মানে ওর মা আবার কি করলো, একটা ফুল ওর মানে শরীরের মধ্যে ওর গলার কাছে একটা মানে আর কি ওর হার যেটা ছিল সেটার সাথে পেঁচিয়ে ওকে বলছে যে তুই এটা পরে থাক। মানে এটা কিন্তু ওই মন্দিরে গিয়ে কাউকে কোনো ঠাকুরমশাইকে বলে পড়েছে এরকম কিন্তু নয়, ওরা পুজো দিয়েছিল, পুজো দেওয়ার সাথে ওকে যে ফুল দেয় সেটাই ওর ওই হাড়ের সাথে ওর মা জড়িয়ে দেয়। এবং উনি মনে মনে ঠিক করেন যে উনি আজকে ওই ঘরে থাকবেন। এবার ওই যে ঘরটা ছিল সেই ঘরে কিন্তু কোনো এসি ছিল না, এমনি ফ্যান ছিল। এবার ব্যাঙ্গালোরে আপনারা জানেন যে ওখানকার ওয়েদারটা কিন্তু মানে সন্ধ্যের পর থেকে বেশ মনোরম হয়ে যায়, আর একটু যদি বৃষ্টি সৃষ্টি হয় তাহলে কিন্তু মোটামুটি আর ফ্যানও লাগে না। এবার সেই দিন ওরকম বিকেলবেলা থেকে বৃষ্টি হয় এবং ওয়েদারটা বেশ প্লিজেন্ট হয়ে যায়। তো ওর মা জানলাটা হালকা অল্প একটুখানি খোলা রেখে উনি ওখানে শুয়ে পড়েন। এবার যখন উনি শুয়ে পড়েছেন উনি কিন্তু ইচ্ছে করে ওখানে কোনো আলো জ্বালাননি। এবার এই ঘটনাটা ঘটানোর আগে মানে এই জিনিসটা করার আগে পল্লবীর মা ওনার একজন যে গুরু বোন ছিল সেই গুরু বোনের সাথে একটু আলোচনা করেন। তো সেই গুরু বোনের সাথে যখন উনি আলোচনা করেছিলেন তো তখন সেই গুরু বোন ওনাকে বলেছিল যে দেখো তোমার মেয়ে যখন এই কথাগুলো বলছে তার মানে ওর সাথে নিশ্চয়ই কিছু এরকম ঘটেছে। তো মানে এই সমস্ত আলোচনা করে ওনারা দুজনে মিলে তখন ঠিক করে যে উনি মানে পল্লবীর মা যখন ওই ঘরে শোবে তখন উনি একটা মোমবাতি নিয়ে শোবেন, এবং মোমবাতি নিয়ে শোবেন এবং তার সাথে যে ভগবত যে গীতা থাকে সেই গীতাও নিয়ে শোবেন। এবার এই দুটো কিন্তু উনি প্রথমে রাখেন, উনি গীতাটাকে ওনার কাছে রেখেছেন, ওটা মোমবাতি নিয়েছে কিন্তু উনি মোমবাতিটা জ্বালাননি তখনও। এবার ওইখানে তো উনি শুয়ে আছেন, এবার শুয়ে শুয়ে উনি বুঝতে পারছেন কিছু একটা ওনার মানে আশপাশ দিয়ে মাঝে মধ্যে যে পাস করছে সেটা কিন্তু উনি বুঝতে পারেন, স্পষ্ট বুঝতে পারেন, কিন্তু সেটা কি কি জিনিস মানে উনি কিন্তু কিছু কিছু দেখতে পাচ্ছেন, এমন নয় যে উনি কোনো মানুষকে যেতে দেখছেন, এমন নয় যে উনি কোনো ছায়া যেতে দেখছেন, কিছু না, কিন্তু উনি বুঝতে পারছেন মানে একটা হাওয়ার মধ্যে যে একটা চেঞ্জ আসছে সেটা উনি বুঝতে পারেন। দেখবেন আপনি বা আমি বা যে কোনো মানুষ যদি আমরা চোখ বন্ধ করেও থাকি এবং আমাদের পাশ দিয়ে যদি একটা মানুষ হেঁটে যায় বা একটা কুকুর বিড়ালও হেঁটে যায় সেটা কিন্তু অনেক সময় বোঝা যায়। তো সেই কারণে উনি কিন্তু বুঝতে পারেন। এইবার তখন প্রায় রাত 1:30-2 হবে, এরকম যখন উনি বারবার বুঝতে পারছেন যে কিছু একটা নিঃশ্বাসের শব্দ উনি পাচ্ছেন, কখনো মনে হচ্ছে যে কিছু একটা হেঁটে চলে যাচ্ছে। আর এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে পল্লবী যেটা লিখেছে ওর মা প্রচণ্ড সাহসী একজন মহিলা, ওর বাবা একটু অসুস্থ তো সেই জন্য ওর বাবা চেয়েছিলেন যে উনিও ওই ঘরে থাকবেন কিন্তু ওরা কেউ অ্যালাউ করেনি। তো পল্লবীর মা না বুঝতে পারছে যে কিছু একটা ঘটছে, তো উনি সঙ্গে সঙ্গে উনি মানে একটা মোমবাতি জ্বালিয়েছেন এবং মোমবাতিটা উনি জ্বালিয়ে উনি বসে আছেন এবং উনি খেয়াল করছেন যে যেই জায়গাটা উনি মোমবাতিটা জ্বালিয়েছেন যদি জানলা থেকে হাওয়া ঢোকেও, জানলাটা কিছুটা খোলা ছিল, তাহলেও ওই কর্নারে হাওয়া লেগে মোমবাতি নিভে যাওয়ার কোনো চান্স নেই। আর অতটা হাওয়া তখন বাইরে থেকে ঘরে ঢুকছিলও না। এইবারে উনি ওই মানে ভগবত যে গীতা ছিল সেই গীতাটা হচ্ছে অনেক পুরনো গীতা, এই গীতাটা হচ্ছে পল্লবীর দিদা পল্লবীর মাকে দিয়েছিল, মানে এটা অনেক পুরনো গীতা এবং ওই গীতাটার মানে ফুল চন্দন ফুল রেখে বহুবার পুজো হয় এবং ওনারা ওদের বাড়িতে না মানে এই গীতাটাকে খুব মানে মেনে মান্যতা দিয়ে পুজো হয়। তো উনি ওই গীতাটাকে বুকের মধ্যে চেপে রয়েছেন কারণ উনি বুঝতে পারছেন কিছু একটা ঘরের মধ্যে রয়েছে, কিছু একটা এক্সিস্টেন্স রয়েছে। তো উনি ওই মোমটাকে জ্বালান, এবার মোমটাকে ওরকম একটা ঘরের কর্নারে জ্বালিয়ে উনি ঠিক মাঝখানটা বসে আছেন। এবার
পল্লবীর মা এবার দেখছে যে ব্যাপারটা কি ঘটে। তো যেই মুহূর্তে উনি মোমবাতিটা জ্বালালেন, সেই মুহূর্তে ওই যে ওনার ফিলিংসটা হচ্ছিল যে ওনার পাশ দিয়ে কেউ একজন হেঁটে চলে যাচ্ছে বা কেউ একটা ঘুরছে, সেই ফিলিংসটা কিন্তু ওনার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, কারণ উনি কিছু বুঝতে পারেন না। অদ্ভুত বিষয় হচ্ছে মোমবাতিটা জ্বালানোর ৩-৪ মিনিট কিচ্ছু হয় না, এবং ঠিক ৩-৪ মিনিট পরে উনি বুঝতে পারেন যে আবার ঘরের মধ্যে কিছু একটা, মানে মনে হচ্ছে যেন হাওয়া এদিক থেকে ওদিক করছে। এবার ঘরটা যেহেতু খুব একটা বড় নয়, উনি কিন্তু এটা বুঝতে পারছেন। আর ওই যে জানলাটা ছিল, সেই জানলার সাথে কিন্তু একটা পর্দা ছিল। এবার আমি বললাম যে জানলাটা একটুখানি খোলা ছিল, এবার জানলা দিয়ে যদি হাওয়া আসে সবার আগে তো পর্দাটা উঠবে। কিন্তু ওর মা লক্ষ্য করে পর্দাটা কিন্তু ওড়ে না, মানে জানলা দিয়ে অতটাও হাওয়া আসছে না। কিন্তু মানে একটা দমকা হাওয়া মনে হলো ওই মোমবাতি যেটা ছিল সেই মোমবাতিটার কাছ দিয়ে এলো, এবং মোমবাতিটা মানে মোমবাতির যে শিখাটা সেটা ফরফর ফরফর করে নড়তে থাকে, এবং নড়তে নড়তে মানে হাওয়া কিন্তু পল্লবীর মায়ের গায়ে লাগলো না, কিন্তু মোমবাতির শিখাটা নিভে গেল। এবং উনি স্পষ্ট বুঝতে পারছেন, যেহেতু ওনার হাতে ওই গীতাটা ধরা রয়েছে, উনি গীতা নিয়ে কোলে বসেছিলেন, সেই হাওয়াটা ওনাকে কিছুতেই টাচ করতে পারছে না। কিন্তু উনি বুঝতে পারছেন যে একটা মানুষ যেমন রেগে গেলে মানে মানে খুব পায়চারি করতে থাকে, খুব মানে মানে রাগে ফুঁসতে থাকে, মনে হচ্ছে একটা হাওয়াও ওরকমভাবে ওনার কাছে আসতে চাইছে কিন্তু আসতে পারছে না। যাই হোক, তো এভাবেই সারা রাত কেটে যায়, এবং সকালবেলা উনি সবাইকে পুরো ঘটনাটা বলেন, এবং তারপরে ওনারা ঠিক করেন যে এখানে কিছু তো একটা বিশাল গন্ডগোল আছে। তো ওর মা বলল যে এই ফ্ল্যাটে কিন্তু থাকাটা ঠিক হবে না, কারোরই থাকাটা ঠিক নয়। এবার ফ্ল্যাটটা ওরা পয়সা খরচা করে কিনেছে, এবং ওদের ওখানে মানে কাজের জায়গা। এবার হঠাৎ করে যদি ওই ফ্ল্যাটটাকে বলছে এখন থাকা যাবে না, সেটা তো সম্ভব নয়। তো তখন ওর মা বলল যে ঠিক আছে, এই ফ্ল্যাটটা তো এক্ষুনি তো ছাড়া সম্ভব নয়, তুমি ওই ঠাকুরের ফুল টুল দিয়ে, উনি যা যেটুকু ওনার বীজ মন্ত্র ছিল, উনি দীক্ষিত ছিলেন, তো সব কিছু দিয়ে ওই ফুল টুল দিয়ে উনি কী করলেন, ওই স্টাডি রুমটাকে বন্ধ করে দিলেন, একদম বন্ধ করে দিলেন, যে স্টাডি রুমে কেউ যাবে না। এবং আরেকটা কথা এখানে বলি, এই ফুল টুল দেওয়ার পরে কিন্তু সেই রাতে পল্লবীর মধ্যে সেই যে অস্বাভাবিক ব্যাপারগুলো যে হতো সেটা কিন্তু হলো না। মানে ও খুব উইক হয়ে গেছিলো, ও খুব ডিপ্রেস ছিল, বাট ওই যে অস্বাভাবিক ব্যাপারগুলো করা বা ও স্টাডি রুমে যাবে বলে যে জেদ করতো, ওখানে ও গিয়ে ছাড়তো, গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, সেগুলো কিন্তু হলো না। তো ইন দ্য মিন টাইম ওর মা ওখানে মানে আরও পরিচিত লোকজন ছিল আশেপাশে, তাদেরকে দিয়ে একটা পুরোহিতের সন্ধান করতে লাগলো, যে ওখানে এরকম কোনো পুরোহিত আছে কিনা যারা এরকম ঘরের কোনো বাস্তু দোষ হোক বা অন্য এরকম যদি কোনো ঘটনা তারা এগুলো হ্যান্ডেল করে কিনা। তো অনেক খুঁজে পেতে এরকম একটা পুরোহিত মশাই পাওয়া গেল, ওখানকারই কন্নড় একজন পুরোহিত মশাই পাওয়া গেল, এবং তাকে ডেকে আনা হলো, এবং তিনি কিন্তু আর একজন পুরোহিতকে নিয়ে এলেন, এবং তিনি এসে ঘরটা দেখে বলেছিলেন যে এই ঘরের মধ্যে, বলছে এটা কবে হয়েছে আমি বলতে পারবো না, তবে এই ঘরের মধ্যে কোনো একটা মানে প্রচণ্ড শক্তিশালী একটা দুরাত্মা এখানে আছে, এবং সেই দুরাত্মাটা মানে এই ঘরের মধ্যে এমনভাবে আটকে পড়ে আছে যে তার কোনো কারণে মুক্তি হচ্ছে না, এবং সেই জন্য সেখানটা রয়েছে। এবং এ মানে আর কিছুদিন যদি এটা থাকতো, মানে কিছুদিন যদি এটা কন্টিনিউ হতো, এটা কিন্তু পল্লবীর পক্ষে খুবই খারাপ হবে। উনি বলেন যে ইমিডিয়েট এই আত্মাটাকে মুক্তি দিতে হবে। তো তারপরে নাকি 16 ঘড়া দুধ এবং আরও এরকম নানান উপাচার দিয়ে ওখানে একটা 6 ঘন্টার যজ্ঞ করে। এবার বুঝতেই পারছেন, ফ্ল্যাটের মধ্যে একটা যজ্ঞ যদি হয় সেখানে প্রচুর ধোঁয়া টোয়া হয়। তো যাই হোক, সে অনেক কষ্ট করে ওরা সেই যজ্ঞটাকে সম্পন্ন করে, এবং ওই পুরো মানে ওই ঘরটা তো সহ পুরো বাড়িটাকে পুরো শুদ্ধিকরণ করতে হয়। পুরো 16 ঘড়া দুধ দিয়ে প্রত্যেকটা ঘরকে শুদ্ধিকরণ করে সমস্ত কিছু মানে আর কি ঠিকঠাক করা হয়, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে মানে মানে ওই ব্যাপারটা তো পুরোটি মানে যজ্ঞের পরে সব কিছু কেটেই যায়। আস্তে আস্তে ও কিন্তু অনেকটা সুস্থ হয়ে গেছে এখন, মানে এখনও কিছুটা দুর্বল আছে, এবং ও নিজে মনে করে যে, যেটা পল্লবী লিখেছে, যে আমার মতো একজন মানুষ যে চাকরিটা, এত ভালো চাকরি আমি ছেড়ে দিয়েছি, আমি ভাবছি আমি এটা কী করে ডিসিশন নিলাম। মানে পুরোটাই হয়তো ওই যে ফ্ল্যাটটা কিনেছিল
তার প্রভাব। তো মাঝখানে তারপরে ওরা যে মালিক ছিল তার সাথে যোগাযোগ করে, তো মালিক বলছে যে দেখুন আমি ফ্ল্যাটটা কেনার পরে মাত্র 2টো ভাড়াটে এখানে এসেছিল এবং 2টো ভাড়াটেই, একটা ভাড়াটে 1 বছর ছিল আর একটা ভাড়াটে মাঝখানে 1.5 বছর ছিল, তারপরে ফ্ল্যাটটা ফাঁকাই ছিল। বলছে আমি এই বিষয়ে কিছুই জানি না। তো এই আত্মাটা কী করে, এই দুরাত্মা ওই ফ্ল্যাটের মধ্যে এসেছিল, কী করে সে আটকে পড়ে গেছিল, তার মুক্তি হচ্ছিল না, সেটা অতটা কিছু জানা যায়নি। তবে এটুকু জানা গেছে যে ওই ফ্ল্যাটের মধ্যেই নয় কেউ এই ঘটনাটা ঘটিয়েছিল, না হলে কেউ একজন খুব খারাপ কাজ করে ওই ফ্ল্যাটে এসে থেকেছিল এবং সেই আত্মাটা হয়তো তার পিছু পিছু এখানে এসেছিল। কিন্তু সেটা, এর মধ্যে কোনটা ঘটনা এক্স্যাক্টলি ঘটেছিল সেটা কিন্তু জানা যায়নি। তো এখনও ও দুর্বল আছে, কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক আছে। ও এখন একটা নতুন চাকরিতে জয়েনও করেছে, কিন্তু এর যে প্রভাবটা সেটা কিন্তু ওর মনের মধ্যে এখনও যথেষ্ট পরিমাণে রয়েছে। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ এই ঘটনাগুলো সকলের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।